আচ্ছা, তো আমরা আমাদের আলোচনাটা শুরু করব সেটের বিভিন্ন ডেফিনেশন দিয়ে, যেটা কিছুটা বোরিং। হ্যাঁ, বিভিন্ন সেট কোন সেটকে কি বলে, হ্যাঁ, আবার সেট মানেটা কি, এবং সেটের যে বর্ণনা করার যে বিভিন্ন পদ্ধতি আছে, যে রোস্টার মেথড বা তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। পরবর্তীতে আমরা সেটের বিভিন্ন অপারেশন সম্পর্কে জানবো। এরপর সবার লাস্টে আমরা সেটের গুরুত্বপূর্ণ কিছু লজ আছে, সেই লজ গুলো একটু জানবো, যেগুলো এমসিকিউতে ডিরেক্টলি চলে আসতে পারে। ঠিক আছে? তো আজকের চেয়েও আগামীকালকে ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। আগামীকালকে ক্লাসটা হচ্ছে ফাংশন নিয়ে। ফাংশনে অনেক কিছু শেখানোর আছে আপনাদেরকে। ফাংশনে গ্রাফ বলেন, ফাংশনের ডোমেন রেঞ্জ, বিভিন্ন ধরনের ফাংশনের মানে কোন ধরনের ফাংশন, কোনটা ফাংশন হয় কোনটা ফাংশন হয় না, অনেক কিছু আপনাদেরকে শেখানোর আছে। ঠিক আছে? বাট আজকে ক্লাসে খুব বেশি কিছু শেখানোর নাই, জাস্ট একটু রিভিউ করার আছে আর কি। ঠিক আছে? এগুলো আপনারা জানেন, আমি জানি যেগুলো অনেক কিছু আপনারা জানেন। সো সেটের ডেফিনেশন যদি আমরা দিতে চাই, সেটের অনেক ধরনের ডেফিনেশন আছে। শুরুতে তো সেটের ডেফিনেশন, সেটকে ডিফাইন করতে হবে। সো সেট মানেটা আসলে কি? সরি, সেট মানে বেসিক্যালি এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছুর কালেকশন। তো যার কালেকশন নিচ্ছেন তাকে অবশ্যই ওয়েল ডিফাইন্ড, ইংলিশে বলা হয় ওয়েল ডিফাইন্ড হতে হবে। তাকে অবশ্যই কি হতে হবে? ওয়েল ডিফাইন্ড, বাংলায় কি? সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকেই সেট বলা হয়। ঠিক আছে? সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকে সেট বলা হয়। যে জিনিসটাকে সংজ্ঞা দিতে পারবেন না, সেই জিনিসটাকে যদি আপনি কালেকশনের মধ্যে রাখেন, সেটা কিন্তু কখনোই সেট হবে না ভাইয়ারা। এটা মনে রাখবেন। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আমি বললাম যে ক্লাসের সব সুন্দর ছেলেদের বা ক্লাসের সব সুন্দর মেয়েদের একটা সেট আমি গঠন করতে চাই। বলেন তো এটা কি সেট হবে কি হবে না? ক্লাসের সব সুন্দর মেয়েদের একটি সেট আমি গঠন করতে চাই, এটা কি সেট হবে কি হবে না? এবার আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিলাম, হবে আপনাদের না। হবে? হবে না। আচ্ছা ভাইয়া, কি বলতে পারবেন কেন হবে না? সুন্দরের কোনো কারণ ডিফিনিশন নাই ভাই। জি বলেন। সুন্দরকে সংজ্ঞায়িত করা নেই, সুন্দর বলতে আসলে কি বোঝায় সেটা সংজ্ঞায়িত করা নেই এই জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি এটাই আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছিলাম, এই অ্যান্সারটাই। কারণ এই আমরা সময়টা তো যে বলতেছি যে সুন্দর বা রান্না কালো, থাকবে, কোনো কাজ হ্যাঁ, করে না, এটা হবে কইতে পারবো না। এটাকে কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। সৌন্দর্যটাকে সংজ্ঞায়িত করা যায় না। আপনার চোখে হয়তো বা মনে হতে পারে যে একটা কালো একটা ছেলে মানে হচ্ছে অসুন্দর। ঠিক আছে? কিন্তু আহ, আরেকজনের চোখে হয়তো বা এটা সুন্দর। ঠিক আছে? আবার বাংলাদেশে যে ছেলেটা অসুন্দর, সেই ছেলেটা তো আফ্রিকা গিয়ে অনেক সুন্দর খেতাব পাইয়ে গেল। ঠিক আছে? বা অন্য দেশে গিয়ে সুন্দর। অর্থাৎ এটাকে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না, নির্দিষ্ট কোনো ডেফিনেশন দিতে পারবেন না। যেমন আমি যদি একটা নির্দিষ্ট একটা ডেফিনেশন দিই, ওইটা যে কোনো যেটার নির্দিষ্ট ডেফিনেশন দেওয়া যায়, ওটা তো সবার কাছেই সেম হতে হবে। কিন্তু সৌন্দর্যের ডেফিনেশনটা সবার কাছে তো সেম না। সৌন্দর্যের ডেফিনেশনটা সবার কাছে সেম না। সো এটাকে কিন্তু আপনি ওয়েল ডিফাইন বলতে পারেন না। তো ক্লাসের সকল সুন্দর ছেলের সেট, এটা কখনোই কি হতে পারবে না? সেট হতে পারবে না। ঠিক আছে? সো কালেকশন হলেই কিন্তু সেট হবে না। সো আমরা কি বুঝতে পারলাম ভাইয়ারা? আশা করি বুঝতে পারছি। আপনারা এরকম চিন্তা করতে পারবেন, আরো অনেক এক্সাম্পল চিন্তা করতে পারেন। আমি যদি বলি ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেদের সেট, এটা কি হয়? কেউ কি মেধাহীন আছে পৃথিবীতে? সবারই মেধা আছে। ঠিক আছে? তো মেধা আছে কি না এটাকে কিন্তু ডিফাইন করার সুযোগ নেই। কোন ক্ষেত্রে মেধা বলতেছি ওইটাকে যদি ডিফাইন করে দেন, সেই ক্ষেত্রে যে 80-র উপরে পাইছে যারা, তাদেরকে আপনি মেধাবী বলতে চাচ্ছেন, তখন আপনি একটা সেট গঠন করতে পারবেন। আপনি ওই ডেফিনেশনটা দিয়ে দিতে হবে আপনাকে সেই ক্ষেত্রে। বাট আপনি যদি ইন জেনারেল বলেন যে ক্লাসের সব মেধাবী ছেলেদের একটা সেট আমি গঠন করলাম, তো আপনি কিভাবে বলতেছেন যে ক্লাসের এরাই শুধু মেধাবী, তো যাদের সেট গঠন করছেন তারাই মেধাবী? আপনি কিভাবে বলতেছেন? এটা বলার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি ডিফাইন করে দেন যে না, 80-র উপরে যারা পাইছে তাদের একটা সেট, সেই ক্ষেত্রে এটা একটা সেট হতে পারে। ঠিক আছে? তাহলে সেট মানে কি আসলে আমরা আশা করি বুঝতে পারছি। এখন সেটের ভিতরে আমরা কি রাখি? নাম্বার রাখতে পারি। সেটের ভিতরে আমরা কি রাখতে পারি? সেটের ভিতরে আমরা চলক রাখতে পারি, ভ্যারিয়েবল রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি, তাই না ভাইয়ারা? সেটের ভিতরে এরকম অনেক কিছু রাখতে পারি। এখন আমাকে বলেন, সেট বর্ণনা করা তো দুইটা পদ্ধতি আছে, তাই না? এটা নিয়ে একটু আলোচনা করি আমরা। সেট বর্ণনার পদ্ধতি, সেট বর্ণনার পদ্ধতি হতে দুই ধরনের ভাইয়ারা। একটাকে বলা হয় রুস্টার মেথড। ঠিক আছে? রোস্টার মেথড। আমরা বাংলা এটাকে কি বলি জানেন? বাংলায় এটাকে বলি হচ্ছে তালিকা পদ্ধতি।
ধরেন আমি একটা সেট নিলাম, ওটার ভিতরে আমি কি রাখতেছি, ওটার ভিতরে আমি 1, 3, 5, 7 এই কিছু বিজোড় সংখ্যাকে নিলাম। তো এইটা হয়ে গেল আমার কি রোস্টার মেথড বা তালিকা পদ্ধতি, যেখানে সেটের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোকে আমি ডিরেক্টলি মেনশন করতেছি। ডিরেক্টলি সেই সেটের এলিমেন্ট গুলোকে কি করতেছি ভাইরা, মেনশন করতেছি। মেনশন করে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে রোস্টার পদ্ধতি বা তালিকা পদ্ধতি। সেটকে বর্ণনা করে আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলা সেট বিল্ডার মেথড। জিয়াদ ভাই, সেট বিল্ডার মেথডকে বাংলায় কি বলা হয়? সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলেন তো এই জিনিসটাকে সেট বিল্ডার পদ্ধতিতে আমি কিভাবে লিখতে পারি? এগুলা বিজোড় সংখ্যা, দ্বিতীয়ত হচ্ছে এদের এটা লিমিটেশন হচ্ছে ভাষার মাধ্যমে একটা লেখা যায়। রেখাংশের মধ্যে। জি, যে আমরা বলতে পারি এক্স সাচ দ্যাট এক্স বিজোড় এবং less than 7, less than এক্স equal. লেস দেন ইকুয়াল টু 7 যদি আমরা এইভাবে দেই, আমার মনে হয় জিনিসটা কিন্তু আমরা রিপ্রেজেন্ট করে ফেলতে পারলাম। অর্থাৎ সেট বিল্ডার মেথড যেটা আছে গঠন পদ্ধতি, এখানে আমরা সেটের এলিমেন্ট গুলোকে ডিরেক্টলি মেনশন করতেছি না, কিন্তু আমি ওকে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি যে ভাই তোমার তো সেট দরকার, সেটের এলিমেন্ট দরকার, তুমি এই ফর্মুলা অনুযায়ী যে এলিমেন্ট গুলো আসবে সেই এলিমেন্ট গুলোই তোমার সেটের এলিমেন্ট। শেষ। আমি ওকে একটা ফর্মুলা দিয়ে দিলাম, এখন ওই ফর্মুলা অনুযায়ী সেটের এলিমেন্ট গুলোকে খুঁজে বের করবে। আর সেট রুস্টার মেথডে বা তালিকা পদ্ধতিতে এলিমেন্ট গুলো আমি দিয়ে দিচ্ছি, ওকে কষ্ট করে খোঁজা লাগতেছে না। কিন্তু কথা হচ্ছে এই রুস্টার মেথড বা তালিকা পদ্ধতিতে সমস্যা আছে। সকল সেটকে তো আসলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা খুব ডিফিকাল্ট। সকল সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কি খুব ডিফিকাল্ট, তাই না? যেমন ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনার একটা এক্সাম্পল দিতে পারবেন যে যেই সেট গুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা খুব ডিফিকাল্ট। এই জন্য আসলে গঠন পদ্ধতিটা বেশি কাজে লাগে আর কি। একটা এক্সাম্পল দিতে পারবেন যেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ঝামেলা অনেক? ভাই আপনি যেটা লিখছেন আর কি গঠন পদ্ধতিতে, এটাই তো মানে একটা উদাহরণ আর কি, যে সাত সেটের থেকে উপাদান ছোট। যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা গঠন পদ্ধতি ইউজ করতে পারি। জি যে জি জি না, উপাদান, একটা যেগুলোর উদাহরণ উপাদান চাচ্ছি, যে বেশি বা উদাহরণটা অসীম। আপনি তালিকা পদ্ধতিতে ধরেন, এখানে তো আমি যে উদাহরণটা দিলাম এটা তো তালিকা পদ্ধতিতেও আছে, আবার সেম জিনিসটাকে আমরা গঠন পদ্ধতিতে লিখছি। এখন এমন একটা সেটের উদাহরণ আমি চাচ্ছি যেই সেটটাকে গঠন পদ্ধতিতে খুব সহজে লেখা যায়, কিন্তু তালিকা পদ্ধতিতে লেখা খুবই সমস্যাজনক। বা অনির্ণয় ফর্ম থাকলে, কোনো আনডিফাইন্ড আকার থাকলে। বা অসীম সেট, মৌলিক সংখ্যা হতে পারে এক থেকে বড়। জি, আপনারা মোটামুটি কাছাকাছি গেছেন। তো সেভেন না হ্যাঁ, থেকে যদি আমি 100 ধরি তাহলে তো হ্যাঁ 7 না ধরে 100 ধরলে মানে আপনাদের কথা হচ্ছে যে আমার যদি সেটটা অনেক বড় হয়ে যায় এক্স সাজ সেই ক্ষেত্রে দ্যাট এটাকে এক্স পূর্ণ সংখ্যা ধরেন, হুম বুঝতে পারছি। তো মোটামুটি এ আপনারা ধরতে ইকুয়াল পারছেন বিষয়টা। এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 7 দিয়ে দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই, আমি আপনাদের কথাটা বুঝতে পারছি, সবাই মোটামুটি গেছেন। ধরেন আমরা এক ধরনের নাম্বারের একটা সেটকে চিনি না, যে মূলদ সংখ্যার সেট কিউ। হ্যাঁ, মূলদ মূলদ সংখ্যার সংখ্যা। সেটকে কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কিন্তু খুবই ঝামেলা। মূলদ সংখ্যার সেট কিউকে আপনি তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করবেন আমার বলেন তো? কারণ কিউ তো ওয়ানও মূলদের মধ্যে পড়ে, 1.00001 মূলদের মধ্যে পড়ে, 1.1 মূলদের মধ্যে পড়ে, 1.2 ও পড়ে, আবার 2 ও পড়ে, আবার -1 ও পড়ে, -2 ও পড়ে, সবাই পড়ে। এদেরকে আমি তালিকার মধ্যে ভাই কেমনে আনবো আমার বলেন তো? তালিকার মধ্যে আনারা খুব ঝামেলা না? খুবই ঝামেলা কিন্তু। তো তখন আমরা কি করতেছি, এক্স সার্চ দ্যাট, এটাকে আমরা কি করতেছি সেট বিল্ডার মেথডে এক্স সার্চ দ্যাট এক্স মূলদ সংখ্যা। পি বাই কিউ আকৃতির সংখ্যা, যেখানে পি আর কিউ কি সহমৌলিক, এরকম আমরা বলে দিচ্ছি, তাই না? এরকম বলে তখন আমরা মূলত সংখ্যার সেট গুলাকে আমরা প্রকাশ করতেছি এই গঠন পদ্ধতিতে। তো আমরা বুঝতে পারতেছি যে গঠন পদ্ধতিতে যেটা একটা ফর্মুলার মাধ্যমে আমরা সেটের এলিমেন্ট গুলাকে রিপ্রেজেন্ট করি, এইভাবে প্রকাশ করাটা অনেক ক্ষেত্রে ইজিয়ার হয়। বাট তালিকা পদ্ধতিতে সবকিছুকে প্রকাশ করা যায় না, এত ইজি ওয়েতে সবকিছুকে প্রকাশ করা যায় না। আমাদের লাইফটা তো অনেক বেশি জটিল, তাই না? আমাদের ওয়ার্ল্ডের অনেক জটিল জটিল ঘটনা ঘটে, তো জটিল ঘটনাগুলো তো এত ইজিলি আপনি তালিকা আকারে লিখে দিতে পারবেন না, ঠিক না? সবকিছুকে এত সুন্দরভাবে তালিকা আকারে প্রকাশ করা যায় না। তো ফর্মুলা দিয়ে অনেক কিছুকে প্রকাশ করতে হয়, ফর্মুলা দিয়ে অনেক কিছুকে মেনশন করতে হয়, তাই না? তো এই আর কি বিষয়টা। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা,
আচ্ছা, আমার কি কোনো ইকো হচ্ছে কথার? হ্যাঁ ভাই, প্রতিধ্বনি হ্যাঁ হচ্ছে। ভাই, আমি মাঝে মধ্যে বুঝতে পারছি আপনার কথা একটু ইকো হচ্ছে। আমি ভাবলাম যে আমারই মনে হয় ফোনের সমস্যা। হ্যাঁ, না না, আমি আমিও বলতে চাইছিলাম, শুনতেছি আমার কথার কিছু ইকো আসতেছে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন তো, এখন কি করতেছে? আসতেছে না। ভাই আমরা তো আচ্ছা ঠিকঠাক শুনতে আচ্ছা পাচ্ছি, আমাদের আসতেছে না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তো ঠিকঠাক শুনতে পারতেছি, ঠিকই তো আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এবার আমরা কিছু সেটের ডেফিনেশন দেখি। তাহলে আমরা সেটের বর্ণনার পদ্ধতিটা বুঝলাম, সেট কি সেটা বুঝলাম। আজকে ক্লাসে বেশি পড়া নাই, তো এই জন্য আজকে ক্লাসে একটু আস্তে আস্তে আগাচ্ছি। তো প্রথমে আসেন কিছু সেটের ডেফিনেশন পড়ি। হ্যাঁ, ধরেন কিছু ডেফিনেশন বা কিছু সংজ্ঞা পড়বো। 1 নম্বরে পড়বো ফাঁকা সেট। ফাঁকা সেট, ঠিক আছে। তো ফাঁকা সেটের একটা এলিমেন্ট, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, দেখেন। এ হচ্ছে এমন একটা সেট যেখানে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4। তাহলে আমাকে বলেন তো, এই সেটের এলিমেন্ট কারা কারা হবে? ফাঁকা সেট। এটা তো সম্ভবই না, কারণ এক্স স্কোয়ার ইকুয়াল -4 কিভাবে হবে? জিরো হবে এক্স ভাই, মানে এক্স ফাঁকা সেট স্কোয়ার ইজ একদম। ইকুয়াল টু -4 হলে জিরো না। এক্স ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার -4। আর রুট ওভার -4 কে কি লেখা যায়? 2i লেখা যায়। সো 2i যে দেখা যায় সংখ্যাটা, এই সংখ্যাটা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে, না এটা কমপ্লেক্স নাম্বারের না, মধ্যে পড়ে? কমপ্লেক্স না, নাম্বার এটা মধ্যে। কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের মধ্যে পড়ে। সো সেই ক্ষেত্রে আমরা ন্যাচারাল নাম্বারের ভিতর থেকে তো আমি এলিমেন্ট নিতে চাচ্ছি, ন্যাচারাল নাম্বারের ভিতর থেকে এই সেটের কোনো এলিমেন্টই পাওয়া যাবে না। অর্থাৎ এই সেটের এলিমেন্ট হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে এই দুইভাবে প্রকাশ করা যায়, তাই না? আপনারা তো জানেন আশা করি। জি এই দুইভাবে ফাঁকা সেটকে প্রকাশ করা যায়, যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন, মাঝে কিছু লিখবেন না, অথবা একটা গোল বৃত্তাকার চিহ্ন দিয়ে তাকে মাঝখান দিয়ে কেটে দিবেন। সো এই দুইভাবে ফাঁকা সেটকে করা যায়, ফাই এর মতো আর কি একটা, তাই না? আচ্ছা, তাহলে ফাঁকা সেট আলোচনাটা বুঝতে পারলেন, তাই না? আচ্ছা, এরপর আমরা যদি আরো কিছু ডেফিনেশন দেই, ওগুলো আপনারা ম্যাক্সিমাম বুঝবেন। এক উপাদানই সেট, এটা তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, একটি মাত্র উপাদান বিদ্যমান থাকলে তাকে এক উপাদানের সেট বলে। রাইট। সো আমি যদি এই একটা সেট নিয়ে জাস্ট 5 নামক একটা সংখ্যা রাখিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে এক উপাদানের সেট। সো আমি মনে হয় এখানে আলোচনা নিষ্প্রয়োজন, ঠিক আছে। অশূন্য সেট, সসীম সেট, অসীম সেট, এগুলো নিয়ে একটু কথা বলি। সসীম সেট তো বুঝতেই পারতেছেন। সসীম সেট হচ্ছে, ধরেন একটা সেট নিলাম, এখানে 2 4 6 তিনটা এলিমেন্ট নিলাম, এটা হচ্ছে সসীম সেট। এটা কি? সসীম সেট। যার নির্দিষ্ট যার হচ্ছে কার্ডিনালিটি, কার্ডিনালিটি বা সেটের সংখ্যা সসীম। সেটের সংখ্যা কি? সসীম। ওকে, এটার কার্ডিনালিটি হচ্ছে 3। এটা কার্ডিনালিটি কত? 3। ওকে, এবার অসীম সেট কি? যার কার্ডিনালিটি বা সেটের সংখ্যা, সেটের এলিমেন্ট গুলোর সংখ্যা কি? অসীম। যেমন আমি যদি ন্যাচারাল নাম্বারের সেটটাকে নেই, ন্যাচারাল নাম্বারের সেটের কার্ডিনালিটি মানে কি বোঝাচ্ছে ভাইয়া? কার্ডিনালিটি মানে হচ্ছে সেটের এলিমেন্টের সংখ্যা, ঠিক আছে। এটাকে এইভাবে প্রকাশ করা হয়, এই যে এভাবে এ দিয়ে বা মডুলাসের মতো একটা সাইন দেওয়া হয়, মডুলাসের মতো সাইন দেওয়া হয়। অর্থাৎ একটা সেটের ভিতরে তো এলিমেন্ট থাকে নির্দিষ্ট সংখ্যক। সো ওটা যদি কার্ডিনালিটি বের করা যায়, সেই ক্ষেত্রে বোঝা যাবে সেটা সসীম সেট। আর যদি কার্ডিনালিটি বের করা না যায়, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি? অসীম সেট, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন, অসীম সেট হলে ন্যাচারাল নাম্বারের সেটের কার্ডিনালিটি আছে, কার্ডিনালিটি তো ইনফাইনাইট। সো ন্যাচারাল নাম্বারের যে সেটটা, এটা একটা অসীম সেট। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন সার্বিক সেট কি ভাইয়া, কেউ বলতে পারবেন? সকল সেটের বস যে সেট। ইউ দ্বারা প্রকাশ করা হয় থাকে। হ্যাঁ, কথা সত্য। এই একটি সেটের সমাধান সকল উপসেট ওই সেটের সার্বিক সেট বলা হয়। আচ্ছা, আমি কিছু এক্সাম্পল দিই, দেখেন তো। এ ইজ ইকুয়াল টু মনে করেন দিলাম 1 2, বি ইজ ইকুয়াল টু মনে করেন দিলাম 3 7, আর ইউ ইজ ইকুয়াল টু মনে করেন দিলাম 1 2 3 4 5 6।
এখানে ইউকে কি সার্বিক সেট বলতে পারবেন? জি না। ভাইয়া পারবেন? কিন্তু সেভেন নাই নেই। তো এখানে, সেভেন থাকলে বলা যেত। জি না, সার্ভিস সেট হবে না। সার্বিক সেট যদি হয় তাহলে হচ্ছে ওই সেটে যতগুলো উপসেট পাওয়া যাবে প্রত্যেকটা উপসেটের এলিমেন্ট গুলা কি, মানে যতগুলো সেট থাকে বাকি সেট গুলো প্রত্যেকে এর উপসেট হবে, তাই না? প্রত্যেকে এর উপসেট হবে। জি, বি তার উপসেট হইতে হবে, এ কে তার উপসেট হইতে হবে, আদারওয়াইজ ইউ কে কিন্তু আমি সার্বিক সেট বলতে পারবো না। So, আমি এখানে 7 এর পরিবর্তে যদি 5 দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা সার্বিক সেট, ইউ কিন্তু এবার কিন্তু সার্বিক সেট হয়ে যাবে, তাই না? ইউ কিন্তু এবার সার্বিক সেট হয়ে যাবে। অর্থাৎ এখানে এ বি এদেরকে কি হইতে হবে, এ আর বি কে উপসেট হইতে হবে। ইউ সেটের উপসেট হতে হবে। এ বি এরা প্রত্যেকে যদি ইউ এর উপসেট হয় সেই ক্ষেত্রে আমরা ইউ কে সার্বিক সেট বলতে পারবো, আদারওয়াইজ ইউ কে সার্বিক সেট বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসেন উপসেটের ধারণাতে আসেন। উপসেট বলতে কি বোঝায়? কয়টা 5টা সেটের ডেফিনিশন। উপসেটের ধারণাতে আসেন। আচ্ছা, এ এরকম একটা চিহ্ন দিয়ে আমরা বি কে বললে আমরা বুঝি হচ্ছে এ হচ্ছে বি এর উপসেট। এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয় জানেন? লেখা হয় এভাবে, ফর অল এক্স এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি। এই কথাটার মানেটা কি আসলে? এই কথাটার মানে হচ্ছে, সরি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এই কথাটার মানে হচ্ছে এ বি এর উপসেট, এটা যদি আমরা চিত্রে দেখি তাহলে কি হবে ভাই বলুন তো? এখানে একটা সেট হচ্ছে বি আছে, আর এখানে একটা সেট কি আছে বলুন তো? ভিতরে একটা সেট হচ্ছে এ আছে, তাই তো? এটা হচ্ছে এ আর বাইরেরটা হচ্ছে বি। এর যদি কোনো একটা এলিমেন্ট এক্স নেই, সেই এক্সটা কি বি এর মধ্যেও আছে না বলেন তো? এই এর এখানে একটা এলিমেন্ট আছে, এখানে এর একটা এলিমেন্ট আছে, নাম হচ্ছে তার এক্স। সেই এক্সটা কি বি এর মধ্যেও আছে নাকি নাই বলেন তো? বিয়ের এর মধ্যে আছে। এক্স্যাক্টলি। তাহলে যারা উপসেট হবে, উপসেট হওয়ার শর্তই হচ্ছে যেই এলিমেন্টটা এর মধ্যে থাকবে সেই এলিমেন্টটাকে অবশ্যই বি এর মধ্যেও থাকতে হবে। যেই এলিমেন্টটা এর মধ্যে থাকবে সেই এলিমেন্টটাকে অবশ্যই বি এর মধ্যেও থাকতে হবে। এমন যদি হয় যে এর একটা এলিমেন্ট আছে, এমন একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টটা বি এর মধ্যে নাই, তাহলে কি আপনি এ কে বি এর উপসেট বলতে পারবেন? পারবেন না। অর্থাৎ উপসেট তাকেই বলবেন যেই সেটটা আরেকটা সেটের পুরো প্যাটের ভিতরে ঢুকে যাবে। এ সেটটাকে বি সেটের উপসেট বলতেছেন, তো তার মানে হচ্ছে গ্রাফিক্যালি যদি আপনি ইমাজিন করার চেষ্টা করেন, এ সেট হচ্ছে এক্স্যাক্টলি বি সেট প্যাটের ভিতরে ঢুকে গেছে। এ সেট যদি বি সেটের প্যাটের ভিতরে ঢুকে যায় তার মানে তখনই বলা যাবে এ হচ্ছে বি এর উপসেট, আদারওয়াইজ উপসেট বলার কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। জি ভাই। ভাইয়া দুইটা তীর চিহ্নওয়ালা সমান ওটাকে কি বলে? ইমপ্লাইজ দের নাকি? এটা হচ্ছে ভাই বাই কন্ডিশনাল সাইন আর কি, ঠিক আছে? এটা হচ্ছে মানে হচ্ছে যদি এ বি এর উপসেট হয় তাহলে এই কথাটা লেখা যাবে, আবার যদি এই কথাটা লেখেন তাহলে এ কে বি এর উপসেট বলা যাবে, মানে বাই কন্ডিশনাল। যে উভমুখী বিক্রিয়া পড়ছেন না 9-10 বা ইন্টারমিডিয়েটে, এই যে জি কেমিস্ট্রি, এটা এরকম আর কি। ধরেন এইখান থেকে এটা লেখা যাবে, আবার এটা লিখলে এটা লেখা যাবে, এরকম আর কি। এটা হলো ম্যাথমেটিক্যাল বিভিন্ন নোটেশন। আপনারা কি ডিসক্রিট ম্যাথ নামে কোনো একটা কোর্স পড়ছিলেন? কোন হ্যাঁ একটা হ্যাঁ ভাইয়া। জি 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 ভাই। পড়েছিলাম। জি জি, ওই ডিসক্রিট ম্যাথের মধ্যে এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, যে ফর অল সাইন, এরপরে ইমপ্লাই সাইন, বাই কন্ডিশনাল সাইন, এরকম অনেকগুলো, এগুলো নিয়ে অনেক আলোচনা দেয়ার আছে। এক্সিস্ট। দেয়ার জি, এক্সিস্ট, পড়তে এগুলো আসি। অনেক, ঠিক আছে। ভাইয়া একটা ওকে প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। ফর অলের ব্যাপারটা বুঝতেছি না, এটা এর আগেও অনেক পড়ছি কিন্তু। হ্যাঁ, ফর অল মানে হচ্ছে সকল এক্স এর জন্য এটা সত্য হইতে হবে। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করতে হবে, এই যে এ যে সেটটা আছে, এ সেটের কি এমন কোন এলিমেন্ট আছে যে এলিমেন্টটা বি এর বাইরে? জি না, বিয়ের মধ্যে না। আছে। তবে সকল এলিমেন্টের জন্য সত্য না বলেন তো? সকল এলিমেন্টের জন্য সত্য না? জি জি। সকল এলিমেন্টের জন্য সত্য হলে তখন আমরা বলি ফর অল এক্স দিস ইজ ট্রু। ফর অল এক্স দিস ইজ ট্রু মানে হচ্ছে সকল এক্স এর জন্য, মানে হচ্ছে সকল এলিমেন্টের জন্য সত্য। উম, জি বুঝতে পারছি ভাইয়া। ওকে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আমরা দুইটা জিনিস, উপসেট তো বুঝলাম, এবার আমরা একটু একটা জিনিস বোঝার চেষ্টা করব। উপসেট আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট, ঠিক আছে? আচ্ছা, প্রকৃত উপসেট মানে কি?
প্রকৃত উপসেট, ধরেন এ কে আপনি কি বি এর প্রকৃত উপসেট বলতে চাচ্ছেন, তাহলে হচ্ছে এ হচ্ছে বি এর সাবসেট হবে এবং এ বি এর সমান হবে না। সাবসেট, কোনো কিছু সাবসেট মানে কি? সাবসেট মানে হচ্ছে হয় এ হচ্ছে বি থেকে বি এর সমান, ছোট অথবা সমান, তাই না? এ বি এর সাবসেট মানে কি? হয় এ বি এর সমান অথবা এ হচ্ছে বি থেকে কি ভাইয়া ছোট। বিয়ের মধ্যে আছে। হ্যাঁ, বি এর মধ্যে দেখেন তো, এ যদি এই চিত্রের মধ্যে এ যদি বি এর পুরোপুরি সমান হয়ে যেত, তাহলেও কি এ এর সব এলিমেন্ট বি এর মধ্যে থাকতো না বলেন তো? জি। তার মানে কোনো একটা সেট যদি আরেকটা সেটের সমানও হয়ে যায়, সেই ক্ষেত্রেও সে কিন্তু তার সাবসেট থাকে, কিন্তু সে কিন্তু প্রকৃত উপসেট হয় না। প্রকৃত উপসেট হতে গেলে এ আর বি এর মধ্যে থাকবে এবং এ বি থেকে ছোট হইতে হবে। এবার আমি এখানে যে চিত্রটা দিচ্ছি না, এই চিত্রটা কিসের চিত্র বলেন তো? এটাই কিন্তু প্রকৃত উপসেটের চিত্র দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? উপসেট, হ্যাঁ। এটাই কিন্তু প্রকৃত উপসেটের চিত্র। এখানে এ হচ্ছে বি এর কি প্রকৃত উপসেট, আশা করি বুঝতে পারছেন। আর অপ্রকৃত উপসেট কি হবে? যখন এ বি এর সমান হয়ে যাবে। এই ডেফিনেশন গুলো থেকে এমসিকিউ তো বলা যায় না, চলেও তো আসতে পারে, তাই না? অপ্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট হচ্ছে যখন এ আর বি সমান, দুইটা সেট যদি সমান হয়ে যায়, তখন আপনি তাকে কি বলবেন? এটাই এ আবার এটাই বি, দুইটা সেটই এটা। তাহলে এখন এ এর এলিমেন্ট ও বি এর এলিমেন্ট, বি এর এলিমেন্ট ও এ এর এলিমেন্ট, একজনের এলিমেন্ট আরেকজনের এলিমেন্ট। তার মানে আমি বলতে পারি এ হচ্ছে বি এর সাবসেট, আবার বলতে পারি বি হচ্ছে এ এর সাবসেট। ঠিক আছে, এই কথাটা বলা যায় না? আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে একটু মজার একটা জিনিস আছে। যখন আমরা ম্যাথে যখন আমরা অনার্স করছি, তখন আমরা সেটের অনেক কিছু প্রুফ করতাম, বুঝতে পারছেন? আপনারাও তো আমার মতোই একই সহযাত্রী আমরা। সো আপনারা যখন অনেক কিছু প্রুফ করতেন, এই যে আমরা একটা কোর্স পড়তাম না, যে বিভিন্ন এই যে কি বলে গ্রুপ থিওরি, রিং থিওরি, এগুলার নাম শুনছেন তো মনে হয়, বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার নাম শুনছেন? জি। জি ভাইয়া, জি ভাই, শুনছি। নাম এগুলোর শুনছি। ভিতরে আমরা হচ্ছে দুইটা সেটকে সমান দেখাইতাম কিভাবে। তো ওইটার আলোচনাটা আমি একটু বলি। ইকুয়াল সেট, মনে করেন যে আমাকে কোনো কিছু প্রুফ করতে বলছে, সে ফর এক্সাম্পল এই বাক্স আর এই বাক্স, এই দুইটা জিনিস পুরো সমান, এটা দেখাইতে বলছে। তখন আমরা কিভাবে এই জিনিসটাকে প্রুফ করতাম? আমরা কি করতাম? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রমাণগুলোর আমি আইডিয়াটা বলি, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রমাণগুলোর আইডিয়া বলি। বাইরে একটু মাইক্রোফোনটা অফ রাখেন, আমি জাস্ট কিছু আলোচনা করতেছি, আপনারা বেনিফিটেড হবেন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রমাণগুলোর আইডিয়াটা কি ছিল? যে দুইটা জিনিসকে সমান দেখাইতে বলছে, তো আমরা কি করতাম? প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের সাবসেট দেখাই দিতাম, আবার এন্ড দ্বিতীয় সেটটাকে প্রথম সেটের সাবসেট দেখাই দিতাম। দুইটা সেটই যদি পরস্পরের সাবসেট হয়, তার মানে তারা সমান হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারা সমান হওয়া ছাড়া কি নাই ভাইয়া? কোনো উপায় নেই। কখন দুইটা সেট সমান হয়? যখন দুইজনই দুইজনের সাবসেট হয়। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া, ঠিক আছে? দুইটা সেট, ম্যাথমেটিক্স তো প্রমাণ করারই খেলা, যে কোনো কিছুকে সত্য প্রমাণ করবেন। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যে কোনো কিছুকে সত্য প্রমাণ করা। হ্যাঁ, তো সত্য প্রমাণটা করবেন কেমনে? ধরেন এ আর বি সমান, এ আর বি সমান, এটাকে আপনি কিভাবে লিখবেন ভাইয়া? এটাকে লিখবেন বাই কন্ডিশনাল সাইন দিয়ে, আমি বলতেছি এ বি এর সাবসেট এন্ড বি এর সাবসেট। আচ্ছা, এ যদি বি এর সাবসেট হয়, তার মানে কি ভাই বলেন তো? হয় ধরেন বি এর ভ্যালু হচ্ছে, 100, ধরেন বি কে 100 টাকা দিলাম আমি, তাহলে এ বি এর সাবসেট মানে কি বলেন তো? এ এর টাকা 100 অথবা 100 থেকে কি কম না? এর টাকা 100 অথবা 100 থেকে কম, তাই তো? আবার বি এর সাবসেট, তো তার মানে কি বি এর মান এ এর সমান অথবা এ থেকে ছোট। তাহলে দুইজনই যদি একজন আরেকজনের সাবসেট হয়, তাহলে তখন দুইজনকে সমান হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ধরেন একটা সেটের কথা চিন্তা করেন, এই সেটটার কথা চিন্তা করেন, এই একটাই সেট। এখন এ আর বি দুইজনের সাইজ হচ্ছে সেম, দুইজনই একই সেট। এখন এরা তো তার মানে সমান। এরা যদি সমান হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি না যে এ বি এর সাবসেট এন্ড বি ও এ এর সাবসেট? এখন যদি একজন আরেকজনের ছোট বড় হইতো, তাইলে কি হইতো ঘটনাটা দেখেন তো। ধরেন কি হইতো ঘটনাটা, খেয়াল করেন। এখানে বড় আমি কাকে দিলাম? এই ছোট সেটটা হচ্ছে এ আর বড় সেটটা হচ্ছে বি। এবার কে কার সাবসেট? এ কি বি এর সাবসেট? এ কি বি এর সাবসেট? জি ভাইয়া। হ্যাঁ, এ বি এর সাবসেটই তো। কিন্তু বি কি এ এর সাবসেট? না। 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 এক্স্যাক্টলি, তাহলে বি কিন্তু এর সাবসেট। তার মানে যদি ছোট বড় হয়, তখন একজন আরেকজনের সাবসেট হবে, কিন্তু
উল্টাভাবে দুইজনই কিন্তু পরস্পর পরস্পর সাবসেট হবে না। তাহলে দুইজনই যদি পরস্পর পরস্পর সাবসেট হয়ে যায়, তখন কি আপনারা দুটো সেটকে সমান বলতে পারবেন কি পারবেন না? এই যে আইডিয়াটা বুঝছেন কিনা? হ্যাঁ জি বুঝছি। জি, বুঝতে পারছি। ঠিক আছে, এই আইডিয়াটা দিয়ে আমরা অনেক কিছু ম্যাথমেটিক্সে প্রুফ করছি। আপনাদের তো আর রিটেন নাই, এখন অত প্যারা নাই আর কি, এগুলো অত কিছু মনে রাখার দরকার নাই। বাট ভাইয়া আইডিয়াটা, তাহলে জি ওই দুইটা বৃত্তের এ বি আলাদা লেখা যায় না নাকি একই বৃত্তে লেখা যায়? না, দুইটা বৃত্তের এ বি কে আপনি আলাদাই বলতেছেন, তো আলাদা বলতেছেন, বাট আলটিমেটলি প্রুফ করতেছেন এরা সেম। কারণ যেহেতু তারা ও, সবকিছু, তারা একজন একজন সাবসেট, তার মানে তারা সেমই হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। এই যে হচ্ছে প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেটের চিহ্নের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আমরা 9-10 যেটা পড়ছিলাম যতটুকু খেয়াল পড়ে, যে রিয়েল সাবসেটটাতে ইকুয়াল সাইনটা থাকতো না আর কি, আর অপ্রকৃত উপসেট যেটা ওইটার মধ্যে ওই যে এ সাবসেটের নিচে ইকুয়াল সাইনটা থাকতো। এটা কি তো বললে ভালো হতো আর কি, এরকম কিছু আছে কিনা আসলে? জি জি, এরকম এরকম জিনিস আছে। যে আপনি ওই যেটা বলছেন ওইটাই, যে যদি প্রকৃত মানে এই বিষয়টা আছে, ঠিক আছে, এই বিষয়টা আছে, বাট খুব বেশি ম্যাটার করে যে বিষয়টা এমন না, বাট আছে বিষয়টা। জি দাঁড়ান, প্রকৃত উপসেট হইলে আমি একটু এই জায়গায় তাহলে একটু কারেকশন করে দিই, এই চিহ্নটা হবে না, ঠিক আছে, ওই আপনি যেটা বললেন এটা এরকম হবে, ঠিক আছে। আর জি অপ্রকৃত উপসেটের ক্ষেত্রে হচ্ছে, তখন হচ্ছে আমরা বলবো আর কি, যে ওই যে এই ইকুয়াল সাইনটাও দিয়ে দিব, ঠিক আছে। ওকে, জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে। মানে ওই মানে সংজ্ঞাটা 19 উপর সংজ্ঞাটা এভাবে ছিল যে এই রিয়েল রিয়েল সাবসেট হলে কমপক্ষে একটা উপাদানের পার্থক্য থাকবে। জি জি ভাই জি, আমরা অপ্রকৃত উপসেট কি সমান সেট বলতে পারি? অপ্রকৃত উপসেটই আসলে সমান সেট, রাইট। জি ভাই। রাইট, অপ্রকৃত, এটা খুব ভালো প্রশ্ন করছেন। অপ্রকৃত উপসেটই তো তাহলে সমান সেট হয়ে যাচ্ছে, কারণ একটা সেটের ধরেন, আহ, একটা সেট আমি দিলাম a ইজ ইকুয়াল টু 1 2 3, আচ্ছা বলতে পারবেন এর তো উপসেট সংখ্যা কয়টা থাকবে, এটা বলতে পারবেন তো নাকি? যে 8টা থাকবে। 8টা থাকবে, রাইট। 3টা থাকলে 8টা, এর মধ্যে প্রকৃত উপসেট কয়টা থাকবে? প্রকৃত উপসেট 7টা থাকবে। প্রকৃত উপসেট যদি 7টা থাকে, তাহলে যেটা অপ্রকৃত, মানে যে একটা সেট অপ্রকৃত উপসেট, সেটা বেসিক্যালি ওই সেটটা নিজেই। জি জি, আমি ওইটাই বলতে চাচ্ছি। তার মানে ওই যে যে আপুটা প্রশ্ন করলেন, ওই ভালো একটা প্রশ্ন করছেন। তার মানে অপ্রকৃত উপসেট বেসিক্যালি সমান সেটটাই, মানে ওই নিজেই নিজের অপ্রকৃত উপসেট হয়, সমান জি সেট হয়। আচ্ছা, তাহলে আমরা একটা খুব সুন্দর জিনিস বুঝলাম, সমান সেটের ভাই আইডিয়া। 7টাই থাকবে এটা কি শিওর, না 7টারও কম থাকতে পারে? না, 7টা, প্রকৃত উপসেট হচ্ছে 7টা হবে। এটা হবে 2n হচ্ছে তার উপসেট সংখ্যা, আর 2n থেকে 1 বিয়োগ করলে পাবেন প্রকৃত উপসেট সংখ্যা, ঠিক আছে। জি, 2n-1। জি জি জি, আপনারা মাশাআল্লাহ সেটের ধারণা আমার চেয়ে অনেক ভালো জানেন। সমতুল্য সেট আমরা ইংলিশে বলি ইকুইভ্যালেন্ট সেট। ভাই ম্যাথমেটিক্স যে আসলে কত মজার জিনিস, স্পেশালি পিওর ম্যাথটা, মানে এগুলা অনেক টাইম দেওয়া লাগে। আপনি যদি অনেক টাইম দেন, আপনি যদি প্রত্যেকটা প্রমাণ মজা করে করে বুঝতে পারেন, প্রমাণগুলো ব্যাকগ্রাউন্ডটা যদি বুঝতে পারেন, যে প্রমাণটা অ্যাকচুয়ালি কিভাবে সত্য হচ্ছে, আপনি অনেক মজা পাবেন ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। আর ম্যাথমেটিক্স তো প্রমাণ করতে হয় আমাদের, কিন্তু প্রমাণগুলা আমরা বুঝি না দেখে আমাদের প্রমাণগুলো ভাইয়া একটু ইমদাদুল হক ভাই, আপনাকে স্বাগতম। আবার শুরু করছেন আজকে। আপনারা ভাইয়া সবাই ক্যামেরা অফ করতে বলেন। আচ্ছা ভাইয়ারা, সবাই ক্যামেরা, আমি আসলে মিউট করে দিচ্ছি সবাইকে, আর ক্যামেরাটা অফ করে দেন সবাই, ঠিক আছে, সবাই ক্যামেরাটা অফ করে দেন, সবাই ক্যামেরাটা অফ করে দেন, হ্যাঁ। সবাই ক্যামেরাটা অফ রাখেন, এখানে অনেক আপুরাও ক্লাস করে, তো ক্যামেরাটা অফ রাখেন। আচ্ছা, সমতুল্য সেট, ঠিক আছে। সমতুল্য সেটের ধারণা কি, ইকুইভ্যালেন্ট সেট কি আসলে? ধরেন একটা সেট এ, একটা সেট নিলাম 1 2 3, বি একটা সেট নিলাম x y z, এরা কি ইকুইভ্যালেন্ট? হ্যাঁ, এরা ইকুইভ্যালেন্ট। এদেরকে আমি লিখবো এ ইকুইভ্যালেন্ট বি। এরা কি সমান? এরা সমান না।
সমতুল্য সেটের কনসেপ্ট হচ্ছে যাদের উপাদান সংখ্যা সমান হলে সমতুল্য হবে। উপাদান সংখ্যা কি হবে? কি হলে? উপাদান সংখ্যা সমান হলে কি হবে? তারা সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট হবে। উপাদান সংখ্যা সমান হলে কি হবে? তারা সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা আপনারা অলরেডি জানেন সেটাকে বলি আমরা পাওয়ার সেট। ভাইয়া, জি, ওই যে একটা কথা আছে না যে সমান সেট সর্বদা সমতুল্য সেট, কিন্তু সমতুল্য সেট সর্বদা সমান সেট নয়। এইটা একটু বুঝাইন তো। আচ্ছা, এখানে একটা কথা বলেন তো, এ আর বি কি সমান সেট? না, সমান না। বাট তাদের এলিমেন্ট সংখ্যা সমান না, তো তারা এলিমেন্ট শুধু, হ্যাঁ সমতুল্য। একটা মানে এখানে বেসিক্যালি ধরেন আপনার 3জন সন্তান, আপনার ভাইয়েরও 3জন সন্তান, তাহলে কি ওই একজনের সাথে একজনকে কম্পেয়ার করা যায় না? এই জন্য সমতুল্য বলা হয়। ঠিক আছে, মানে কম্পেয়ার করা যায়। আমার একজনের এগেইনস্টে তোমারও একজন আছে, আমার দ্বিতীয় জনের এগেইনস্টে তোমারও আরেকজন সন্তান আছে, আমার তৃতীয় জন সন্তানের এগেইনস্টে তোমারও একজন সন্তান আছে। তার মানে কি এই একজনের এগেইনস্টে একজন যখন থাকে তখন এটাকে আমরা বলি সমতুল্য, কম্পেয়ারেবল। ঠিক আছে, কম্পেয়ার করা যায় এটা। কিন্তু এর মানে তো এইটা না যে তোমার সন্তান আর আমার সন্তান সেম হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এ কেও যদি দিতাম 1 2 3, বি কেও দিতাম 1 2 3, তখন বি আর এ কিন্তু সমান সেট, একই সাথে সমতুল্য সেট। বুঝতে পারছেন? এটাই আর কি আপনার যে বিষয়টা বললেন সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, পাওয়ার সেটের আইডিয়াটা আপনারা অলরেডি বলে ফেলছেন। ধরেন এ একটা সেট যদি আমি নিতাম 1 2 3, তাহলে পাওয়ার সেট অফ এর ভিতরে অ্যাকচুয়ালি কারা আসতো? এটাও কিন্তু একটা সেট। ওই সেটের ভিতরে আসতো সকল উপসেট। যেমন আমি এই 1 2 3 কোনো এলিমেন্টকে না নিয়ে একটা ফাঁকা সেট নিতে পারতাম, শুধু সিঙ্গেল এলিমেন্ট গুলোকে নিয়ে আমি একটা সেট নিতে পারতাম, দুইটা দুইটা করে এলিমেন্ট নিয়ে আমি একটা সেট নিতে পারতাম, আবার সবগুলোকে নিয়ে আমি একটা সেট বানাইতে পারতাম। এরকম আমি 8টা সেট বানাইতে পারতাম, এখানে 8টা উপসেট বানাইতে পারতাম ওই সেটেরই। এই উপসেট গুলোকে নিয়ে যে সেটটা, সেই সেটটার নামই কি? পাওয়ার সেট। এই উপসেট গুলোকে নিয়ে যে সেটটা, সেই সেটের নাম কি? পাওয়ার সেট। সো পাওয়ার সেটের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এই ছিল আর কি আমার সেট রিলেটেড কিছু ডেফিনেশন আপনাদেরকে বলার। তো পাওয়ার সেটের ক্ষেত্রে মনে রাখবেন, যদি এন হয়, পাওয়ার সেটের কি হয়? এলিমেন্ট সংখ্যা। এন হলে উপসেট 2 টু দি পাওয়ার এন, আর প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, এলিমেন্ট সংখ্যা এন হলে উপসেট এলিমেন্ট সংখ্যা যদি এন হয়, উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার এন, আর প্রকৃত উপসেট কত? 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, তো এটা একটু মনে রাখবেন। এবার সেট অপারেশন নিয়ে একটু কথা বলি। তো এটা একটু উদাহরণ সহ বুঝালে মনে হয় একটু ভালো লাগতো। হ্যাঁ, যেমন ধরেন এই যে এ হচ্ছে 1 2 3, 3টা এলিমেন্ট। এখন এই 3টা এলিমেন্টের এগেইনস্টে আমি উপসেট পাইছি কটা? দেখেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পাইছি। সো 8 কে কি লেখা যায়? 2 কিউব লেখা যায়, 8। অর্থাৎ এখানে এলিমেন্ট ছিল 3টা, উপসেট হয়ে গেছে 2 কিউব, মানে 8টা। সো এলিমেন্ট যদি এখানে থাকতো n সংখ্যক, উপসেট হয়ে যাইতো 2 টু দি পাওয়ার n সংখ্যক। আর প্রকৃত উপসেট থেকে তো আপনি ওই নিজের একটা উপসেট হয়, তো নিজের সেটটাকে আপনি কি করতেন? বাদ দিয়ে দিতেন। এটাকে বাদ দিয়ে দিলে আমার প্রকৃত উপসেট সংখ্যা থাকতো 7টা। তো 7কে আমরা লিখতে পারতাম 2 কিউব মাইনাস 1 সংখ্যক। সো এটাই আর কি বিষয়। বুঝতে পারছেন আশা করি? জি ভাইয়া। আচ্ছা, এবার আসেন সেট অপারেশন নিয়ে একটু কথা বলি। তো ভাই আর একটা বিষয় ওখানে জানার ছিল, জি বলেন। যে ওইখানে শেডটা একটু ওপেন করেন উপরে, যে পাওয়ার শেড বলতে তো শক্তি শেড বোঝানো হয়। জি, তো এখানে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, তাহলে কি এ সেটটাকে শক্তি সেট বলা যাবে? কারণ 2 টু হ্যাঁ দি পাওয়ার এন, এন এন তো শক্তি 2 এর। হ্যাঁ, মানে মানে এ সেটকে তো নিজের একটা উপসেট হয়তো, আর উপসেট গুলার সেটই তো হচ্ছে
শক্তি সেট বা পাওয়ার সেট, সেই ক্ষেত্রে বলা যাবে এ কে নিজেই নিজের শক্তি সেট বলা যাবে। জি জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এবার আসেন সেট অপারেশন। ঠিক আছে, সেটের মধ্যে আপনারা বলেন তো আপনারা কি কি অপারেশন করতে পারেন সেটের মধ্যে? এক নম্বর করতে পারেন কি ইউনিয়ন। ইউনিয়ন ইন্টারসেকশন, এক্স্যাক্টলি। আর একটা ডিফারেন্স বলতে একটা জিনিস আছে, ওইটাও করতে পারেন। বাদ যেটাকে বলি আমরা। আমরা যেটা বাংলায় বাদ বলি। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি এ ইউনিয়ন বি মানে হচ্ছে, এটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় এভাবে লিখি, এক্স সাচ দ্যাট এক্স এ এর মধ্যে থাকবে অথবা এক্স বি এর মধ্যে থাকবে, এটা হচ্ছে ইউনিয়নের মিনিং। আর ইন্টারসেকশন কি? মিল। ইন্টারসেকশন মানে ছেদ বলা হয় বাংলায়, ছেদ সেট। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এবং এ এর এক্স মধ্যে থাকবে এবং এক্স বি এর মধ্যে থাকবে। এ এবং বি দুইজনের মধ্যে থাকতে হবে এক্স, নাহলে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারসেকশন। সো যে কোনো একটা এক্সাম্পল আপনারা যদি নেন, এ ইজ ইকুয়াল টু 1 2 3 আর বি ইজ ইকুয়াল টু 3 4 5, আর আপনি যদি এ আর বি এর ইউনিয়ন করেন আপনি পেয়ে যাবেন কত? 1 2 3 4 5। আর এ আর বি এর যদি ইন্টারসেকশন করেন আপনি পেয়ে যাবেন কত বলেন তো? শুধু 3 পেয়ে যাবেন। অর্থাৎ ইন্টারসেকশনে আমরা শুধুমাত্র কমন এলিমেন্ট গুলোকে নিয়ে সেট বানাই, আর ইউনিয়নে কমন আনকমন প্রত্যেকটাকে একবার করে নিয়ে আমি সেট বানাই। ঠিক আছে, কমন আনকমন প্রত্যেকটাকে একবার করে নিয়ে আমি সেট বানাই ইউনিয়নের মধ্যে। আর ইন্টারসেকশনের মধ্যে কি করি? শুধু কমন এলিমেন্ট গুলোকে নিয়ে সেট বানাই। তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশন আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে আমরা আসি অন্তর বা বিয়োগ সেট। ডিফারেন্স সেট। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা, ম্যাথমেটিক্যালি ডেফিনেশন গুলো একটু দেখে রাখবেন, বুঝছেন? এ বাদ বি, এ বাদ বি আমরা কিভাবে লিখি, যে এক্স সাচ দ্যাট এক্স এর মধ্যে থাকবে এবং এক্স বি এর মধ্যে থাকবে না। এ এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না, এটাই হচ্ছে অন্তর বা বিয়োগ সেটের উদাহরণ। আমি যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই জিনিসটাকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ বাদ বি আসলে কোন রিজিয়নটা বলেন তো? এ বাদ বি হচ্ছে বেসিক্যালি যে আমি যে কালারটা নীল কালার দিয়ে মার্ক করতেছি না, এই রিজিয়নটা আমরা বলবো এ বাদ বি। এই রিজিয়নটা কি বলতেছি? এ বাদ বি। তাহলে এই রিজিয়নটা পাইতে গেলে আপনার কি করতে হবে? পুরা এ থেকে এই রিজিয়নটা বেসিক্যালি কি, পুরা এ থেকে বি রে বিয়োগ করে দিচ্ছি। অথবা এই রিজিয়নটাকে আমি বলতে পারি এ এর সাথে বি এর বি কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন। এইটুক তো হচ্ছে বি, এইটুক বি। এখন বি যদি বাদ দিয়ে দেন, বি বাদ দিয়ে দিলে বাকিটুক কি? বাকিটুক হচ্ছে আপনার বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট আর এ এর ইন্টারসেকশনই বেসিক্যালি এইটুক না? বি কমপ্লিমেন্ট আর এ দুইটা সেটের ইন্টারসেকশনই বেসিক্যালি এইটুক এরিয়া। তো এ বাদ বি কে দুই ভাবে লেখা যায়। এ বাদ বি কে লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অথবা এ বাদ বি কে আমরা আর ম্যাথমেটিক্যালি লিখতে পারি এভাবে যে এক্স এ এর মধ্যে আছে এবং এক্স বি এর মধ্যে নাই। এক্স এ এর মধ্যে, মানে এই নীল কালার যে রিজিয়নটা, এই রিজিয়নের এলিমেন্ট গুলো কি বি এর মধ্যে আছে? এটা কিন্তু বি এর মধ্যে নাই, কিন্তু আবার এরা কিন্তু আবার এ এর মধ্যে আছে। অর্থাৎ এ এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না। এটাই হচ্ছে যে অন্তর বা বিয়োগ সেটের ব্যাপার আর কি। ঠিক আছে, যেমন আমি যদি আর একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল নেই, ধরেন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 3 6, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 3 4 2 3 4 6 7 8। এখন বলেন তো এ বাদ বি কত হবে? এ বিয়োগ বি কত হবে? বলতে পারবেন কত হবে এটা? ফাঁকা সেট 478 478 ভাই ফাঁকা আসেন সেট হবে। ফাঁকা সেট। ফাঁকা সেট। পাকা সেট হবে। এর এই মধ্যে 4 ফাঁকা 7 সেট। আমি এই জন্যই দিছি, এই 4 7 8 কিন্তু এখানে আসবে না, কারণ আপনি এ থেকে বিয়োগ দিচ্ছেন।
সো এখানে বি এর সাথে এর যেগুলো কম আছে ওইগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিবেন। বাট এখানে বি এর কোনো এলিমেন্ট কিন্তু আবার এখানে জায়গা দিবেন না। খেয়াল করে দেখেন, আপনি চিত্রের দিকে আবার তাকান, এ থেকে বি বিয়োগ করতেছি মানে কি, এর পুরো সেটটা থেকে বি এর অংশটুকু যেগুলো কমন আছে ওইটুকুকে বাদ দিয়ে দিতেছি, বি রে বিয়োগ করে দিতেছি। কিন্তু দেখেন তো এই জায়গাটা কি এর বিয়োগ হচ্ছে? যেই জায়গাটা এর বাইরে সেই জায়গাটা তো আর বিয়োগ হচ্ছে না। এ থেকে বিয়োগ যখন করতেছি, বি কে বিয়োগ করতেছি, দেখেন এ আর বি এর কমন যে জায়গাটুকু ওইটুকু কিন্তু বিয়োগ হচ্ছে। বি এর তো এমন কিছু এলিমেন্ট আছে যেই এলিমেন্ট গুলো বি এর এলিমেন্ট কিন্তু এ এর বাইরে আছে। এ সেটের বাইরে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো তো বিয়োগ হচ্ছে না, বিয়োগ হচ্ছে বি এর ওই এলিমেন্ট গুলো যেই এলিমেন্ট গুলো এ সেটের ভিতরে আছে। যেমন এখানে 2 3 6 এই তিনটা এলিমেন্ট হচ্ছে এ সেটের ভিতরে আছে, এই তিনটা এলিমেন্ট হচ্ছে এ সেট থেকে বিয়োগ হবে। 4 7 8 তো বি সেটের এলিমেন্ট, বাট এগুলো তো এ সেটের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এইগুলো এলিমেন্ট গুলো বিয়োগ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আপনারা বুঝতে পারলেন কিনা বলেন? কয়েকজন ভুল অ্যান্সার দিচ্ছিলেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া বি আজকে ক্লাসটা মানে বোর লাগতেছে তাই না ভাইয়া? ভাইয়া আজকে বি ক্লাস তো আপনারা পারেন। কমপ্লিমেন্টারি জি জি জি, বি কমপ্লিমেন্ট কি? বি কমপ্লিমেন্টারি সিটা কি, মানে ওই যে বিসি উপরে লেখা? এটা হলো বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এটা বি ছাড়া বাকিটুকু। ও এটা তো বি ছাড়া বাকি এরিয়াটুকুকে বলি আমরা বি কমপ্লিমেন্ট, এটা বলি আমরা বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমাকে বলেন ডিসজয়েন্ট সেটের অপারেশন। আচ্ছা এটা সেটের ডেফিনেশনে গেলে ভালো হইতো। যাক, আমরা আলোচনাটা এখানে নিয়ে আসছি। যদি নিশ্ছেদ সেট, এটা তো নাম শুনছেন, নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট ইংলিশে বলা হয় কি? আপনারা বাংলা ইংলিশ দুইটা টার্মই খুব মাথায় রাখবেন। কোশ্চেন দেখা যায় বাংলিশ কোশ্চেন করে, ঠিক আছে? ভাইয়া বাংলা, উপরে ওই যে জি একটা প্রশ্ন ছিল, জি, এক্স এক্স নাই ভি, এই যে মানে ওটা কি কি বুঝাইছে, মানে এক্স নাই ভিটা? কোনটা কোনটা? এই যে এই জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স এখানে হচ্ছে আস এক্স এ এর মধ্যে আছে কিন্তু এক্স বি এর মধ্যে নাই। দেখো তো এই যে নীল কালারের যে রিজিয়নটা আছে, এই রিজিয়নের যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলো কিন্তু এ এর এলিমেন্ট, কিন্তু এটা কি বি এর হ্যাঁ, এলিমেন্ট? কিন্তু বি এর মধ্যে নাই। না। এই জন্যই বলছে এটা এক্স এ এর মধ্যে আছে কিন্তু এক্স বি এর মধ্যে নাই। ওকে ভাই, ওকে ঠিক আছে। নিশ্ছেদ সেট বা শর্তটা কি জানেন? বলেন তো কেউ একজন। কমন উপাদান থাকবে না। দুইটা তার সেটের মানে কি? ইন্টারসেকশন 0 হবে। ফাঁকা সেট হবে। জিরো কিন্তু একটা এলিমেন্ট, জিরো বললে আবার একটু অন্য মিনিং চলে আসে। ফাঁকা জি, সেট হবে, ঠিক আছে? ফাঁকা set হবে। যেমন আমি যদি বলি এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 4 5 6, তাহলে এ আর বি এর মধ্যে কমন কিছু নাই, তো এ আর বি এর ইন্টারসেকশন কি ভাইয়া? বলেন তো, ফাঁকা সেট, ঠিক আছে? আচ্ছা আপনারা তো পূরক সেটের নাম শুনছেন, কমপ্লিমেন্ট, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তো মনে করেন ইউ এ কমপ্লিমেন্টকে আমরা কি লিখতে পারি ভাই বলেন তো? এ কমপ্লিমেন্টের set ফর্মুলা থেকে বিয়োগ করতে হবে যেটা। সার্বিক সেট থেকে বিয়োগ করতে পারি ইউ মাইনাস এ, হুম। সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্টের আইডিয়া আশা করি আপনাদের আছে, তাই না? আচ্ছা, সেটের লাস্ট ডেফিনেশন পড়বো, তারপর আমরা বিভিন্ন লস পড়া শুরু করবো, ঠিক আছে? আমরা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্টের নাম শুনছি কিনা জানি না, শোনার কথা। ভাইয়া 5 নম্বরের চিত্র নাই? চিত্র দিয়ে দিন, অবশ্যই আছে। একটা চিত্র দিয়ে দেন তাহলে। এই পুরা এই সার্কে এটা কি বলে, আয়তক্ষেত্রটা, হ্যাঁ, এই আয়তক্ষেত্রটা হচ্ছে সার্বিক সেট, এর ভিতর একটা সেট আছে যার নাম হচ্ছে এ। তাহলে যদি আমি এ কমপ্লিমেন্ট বের করি তাহলে এ কমপ্লিমেন্ট কোন রিজিয়নটুকু হবে আপনি বলেন? এ বাদে পুরোটা না? জি এই নীল ভাইয়া, কালার কালি দিয়ে আমি যদি ইয়া করি, জি ভাইয়া, এই নীল কালারের এই রিজিয়নটা হবে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে। ভাই ওই মাধ্যমিকের বইগুলো আছে না, মাধ্যমিকের বইগুলোতে করা আছে কি ইউটা ভিতরে দেওয়া আছে, দেওয়া আছে আয়তক্ষেত্রের মধ্যে ইউটা দেওয়া, ওইটা কি ভুল ভাবে প্রেজেন্ট করে না তাহলে? কোনটা কোনটা? ইউ কি? ইউটা সার্বিক সেটের ইউটা
আপনি যেমন বাহিরে দিছেন, ওরা বাহিরে না দিয়ে করছে কি ভেতরে দিয়ে দিছে। না, সমস্যা নাই, এটা এটা আপনি বাইরে ভিতরে এক জায়গায় দিলে হইলো, ঠিক আছে। তাই আপনি আপনি চাইলে এই যে ধরেন এটাকে আমি চাইলে ভিতরেও লিখতে পারতাম, এই ভিতরে এ দিতে পারতাম, তাহলে তখন তখন আর কি ইউটাকে আমি তো যেহেতু এটাকে বাইরে দিয়ে বুঝাইছি, তো এই জন্য আমি ইউটাকে বাইরে দিয়ে বুঝাইছি, দুইটার মধ্যে তো ও সামঞ্জস্য আচ্ছা থাকছে, বুঝলেন না? আচ্ছা আচ্ছা। তাহলে আমার এই এই সেটটুকু কত হইতেছে, এ কমপ্লিমেন্ট হইতেছে, এটা হচ্ছে ইউ মাইনাস এ, ঠিক আছে। ভাইয়া যে ভাই প্রশ্ন করছেন এবার চিত্র দিয়ে বুঝছেন না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এবার আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট, কার্তেশীয় গুণজ, এই সেটের ব্যাপারে আমাদের ধারণা থাকার কথা। তো এই সেটটা আবার খুব গুরুত্বপূর্ণ। এই সেটের কনসেপ্ট থেকে আমরা রিলেশনের কনসেপ্টে যাব, ফাংশনের কনসেপ্টে যাব নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে না, ঠিক আছে। এই সেট এইটার কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন এ হচ্ছে গিয়ে ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট, আর বি হচ্ছে গিয়ে ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট। এখন আপনি যদি এ ক্রস বি করেন, অর্থাৎ এ আর বি এর কার্তেশীয় গুণজ করেন, এর মানে হচ্ছে আপনি বেসিক্যালি একটা অর্ডার পেয়ার, একটা জোড়া পাবেন, যেই জোড়ার প্রথম এলিমেন্টটা হবে ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট, আর দ্বিতীয় এলিমেন্টটা হবে ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট। এটাকে আমরা এইভাবে লিখি, এ কমা বি সাচ দ্যাট এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল বি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে কার্তেশীয় গুণজের ডেফিনেশন। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এ মনে করেন 1 2, আর বি মনে করেন এক্স ওয়াই। এখন যদি আমি এ ক্রস বি করি, আমি কি পাবো আপনারা বুঝতে পারতেছেন? ওয়ান, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা লাগবে না? হ্যাঁ, এখানে সেকেন্ড ব্র্যাকেট তো অবশ্যই ক্লোজ করা লাগবে, 100% ক্লোজ করা লাগবে, ঠিক আছে। স্যার ওই যে একটা এ ব্র্যাক এ কমা বি দেওয়ার পরে একটা দাগ দিয়েছেন, ওইটাকে কি বোঝানো হচ্ছে এখানে? সাচ দ্যাট ও আচ্ছা আচ্ছা। দুইটা ফোঁটা দিয়েও সাচ দ্যাট বুঝায়, আবার অনেক সময় দাগ দিয়েও সাচ দ্যাট বুঝায়, ঠিক আছে। জি ভাই। ওকে, 1, y 1 এক্স 1 ওয়াই 2 2, এক্স x 2, 2। y এখানে যে এলিমেন্ট গুলো পেলেন, এটা তো একটা সেট, এটাও একটা সেট, জোড়া জোড়া এলিমেন্ট পাইছেন, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। এটার নাম হচ্ছে অর্ডার পেয়ার, ক্রোমোজোর। অর্ডার পেয়ার বা বাংলায় কি বলা হয়? অর্ডার পেয়ার বাংলায় ক্রোমো বলা হয় ক্রোমোজোর, ক্রোমোজোর, ক্রোমোজোর। এই ক্রোমোজোরের যে সেটটা, সেই সেটটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট। ক্রোমোজোরের সেটটা কি? কার্তেশিয়ান প্রোডাক্ট। এগুলো কি? এরা হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোরের সেটটা হচ্ছে কি? কার্তেশিয়ান প্রোডাক্ট। এই ক্রোমোজোরের প্রথম এলিমেন্টটা কোন জায়গা থেকে আসে? প্রথম এলিমেন্টটা আসে এ সেট থেকে, আর দ্বিতীয় এলিমেন্টটা আসে কি? বি সেট থেকে। প্রথম এলিমেন্টটা আসে এ সেট থেকে, দ্বিতীয় এলিমেন্টটা বি সেট থেকে। এটাই দেখেন ডেফিনেশনে লেখা হয়েছে, এ কমা বি আকৃতির এলিমেন্ট গুলোকে আমরা বলবো ক্রোমোজোর সেট, সেটাকে আমরা বলবো কার্তেশিয়ান প্রোডাক্ট, যেখানে স্মল এ মানে প্রথম এলিমেন্ট এ, এইটা আসবে ক্যাপিটাল এ থেকে, আর দ্বিতীয় এলিমেন্ট বি, এটা আসবে ক্যাপিটাল বি থেকে। শেষ। এটাই আর কি কার্তেশিয়ান প্রোডাক্ট সেটের ডেফিনেশন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো কার্তেশিয়ান প্রোডাক্ট সেটের উপাদান সংখ্যা কত হবে এটা বের করার ফর্মুলা আছে। এই ফর্মুলাটা জানেন নাকি আপনারা? গুণফল, উপাদানগুলোর গুণফল। হ্যাঁ হ্যাঁ, উপাদানগুলোর গুণফল। যেমন খেয়াল করেন এখানে কার্তেশিয়ান এটার উপাদান সংখ্যা হচ্ছে উপাদান সংখ্যা হবে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। আমরা b তাহলে আমি যদি এ সেটটাকে বলতাম এরকম 1 2 3, আর বি সেটটাকে বলতাম এক্স ওয়াই জেড পি কিউ, তাহলে আমাকে বলেন তো এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত হইতো? নাম্বার অফ এ ক্রস বি কত হইতো? 15টা নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, দ্যাট মিনস নাম্বার অফ এ মানে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15টা হইতো, ঠিক আছে। সো 15টা হইতো হচ্ছে আমাদের কি এই কার্টেসিয়ান প্রোডাক্টের ভিতরে এলিমেন্ট থাকতো 15টা। যেমন দেখেন এখানে দেখেন দুইটা এলিমেন্ট ছিল, এখানে দুইটা এলিমেন্ট ছিল, তো আমাদের টোটাল কয়টা পেয়ার আসছে, জোড়া আসছে? একটা দুইটা তিনটা চারটা আসছে, চারটা ক্রোমোজোর আসছে, ঠিক আছে। তাহলে এই আর কি বিষয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। এগুলা কি এমসিকিউর জন্য নোট করবেন, এগুলো কাজে লাগবে এমসিকিউতে। আমরা সেটের বিভিন্ন ল পড়বো। এখন আমরা কি সেটের বিভিন্ন ল পড়বো। ওকে, সোফার আলোচনা যা যা করছে আশা করি বুঝতে পারছেন।
যে ভাই একটা প্রশ্ন মানে একটু জানার জন্য আর কি, জি বলেন। এই কার্তেশীয় গুণজটা কি কোনো সেট যদি ফাঁকা সেট হয় তাহলে কি কার্তেশীয় গুণ সম্ভব কিনা? দুইটা সেটের মধ্যে যদি কোনো সেট ফাঁকা সেট হয়। উম আকাশের তো উপাদানই নাই, সেক্ষেত্রে সম্ভব না সম্ভবত। তাহলে অ্যান্সার তো ভুল জিরো হতে হয়ে পারে। যাচ্ছে, অ্যান্সার তো জিরো আসতেছে তখন একটা সেটের উপাদান দিয়ে জিরো করলে তো। ফাঁকা সেটের তো ফাঁকা উপাদানই নাই। আমি আচ্ছা আমি উম, ফাঁকা সেট গুণন হয় না, এটা তো উপাদানই নাই আসলে। যদি জিরো উপাদান হয় সেই ক্ষেত্রে গুণন হবে। জিরো তো একটা উপাদান, সেক্ষেত্রে তো হবেই। মানে এই জাতীয় কোনো শর্ত আছে কিনা যে কোনো সেটকে ফাঁকা সেট হওয়া যাবে না? মেবি থাকতে পারে আর কি, আমার এমনি জানার জন্য প্রশ্ন ফাঁকা করা। এরকম এরকম একটা শর্ত আমি দেখছিলাম এক জায়গায়, যে ফাঁকা সেটের উপাদান থাকলে সম্ভবত ওটার ফাঁকা সেটই হয়, মানে গুণফল ফাঁকা সেটই হবে, এরকম মানে একটাই রেজাল্ট। যতগুলো উপাদানই দেওয়া থাক, একটাই রেজাল্ট ফাঁকা set। হুম এই যে ভাই বলছেন ওই ভাইয়ের অ্যান্সারটা ঠিক আছে। আমি একটু নেটে সার্চ করলাম, ঠিক আছে। এটা খুবই ইজি জিনিস। তারপরে ধরেন আপনি যখন আমার জায়গায় আসবেন তখন আপনার অ্যান্সারটা দেওয়ার আগে অনেক কিছু ভাবতে হবে। কারণ আমি জি একটা জি ভুল তাই। অ্যান্সার দিয়ে দিলাম, ভুল অ্যান্সার জি দিয়ে দিলাম মনে করেন, যে তখন তো সমস্যা, বুঝেন নাই? জি জিনিসটা অবশ্যই। বোঝা যায় যে ফাঁকা সেটের সাথে তো কার্তেশীয় গুণন করলে আসলে ফাঁকা সেটই হবে। হ্যাঁ, নেটে সার্চ করে দেখলাম যে যদি একটা সেট যদি ধরেন এ আর বি এর কার্তেশীয় গুণন করলে যেখানে বি হচ্ছে ফাঁকা সেট, তাহলে আপনার অ্যান্সারও ফাঁকা সেট আসবে। ভিতরে কার্তেশীয় গুণনের কোনো অর্ডার পেয়ার আসবেই না, কোনো অর্ডার পেয়ার আসবে না, কারণ বি এর ভিতরে কোনো এলিমেন্টই নাই। তো আপনি যে ওই জোড়াটা বানাবেন, ওই জোড়ার ভিতরে তো কোনো জোড়া হবে না, নাই। আপনার কোনো জোড়াই তৈরি করতে আচ্ছা পারবেন না আপনি। তো জোড়াই যদি তৈরি করতে না পারেন আলটিমেটলি অ্যান্সার হবে ফাঁকা সেট। ঠিক আছে। আচ্ছা বিষয়টা তো আচ্ছা আচ্ছা। এভাবে বিবেচনা করা যায় যে শূন্যের সাথে যা কিছুই গুণ করি আমরা তো শূন্যই পাই, এরকম আর কি। আচ্ছা ওরকম না হয়তো বা, আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারছেন এটা। জি জি। আচ্ছা আসলে আমরা বিভিন্ন ল নিয়ে একটু পড়ি। সর্বপ্রথম আমরা পড়বো ডি মর্গানস ল। নাম শুনছেন, পড়ছেন, ডি মর্গানস ল। মানে কি নেট প্রবলেম? জি, আমার নেটের সমস্যা হচ্ছে। নেট প্রবলেম? না না ভাই, শোনা যাচ্ছে, ঠিকভাবে শোনা আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে তো। না ভাই, আমি আচ্ছা ক্লিয়ার আচ্ছা শুনতে পাচ্ছি। আমার আমরা তো এখানে মনে শুনতে হয় পাচ্ছি। সমস্যা। ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে। আমার তাহলে মনে হয় ওই ভাইয়ার নেটের সমস্যা। এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। ঠিক আছে, এ এই জিনিসটা তো প্রাইম বি প্রাইম। ঠিক আছে না? আমি কি ঠিক লিখছি? ঠিক লিখছি জি তো জি, মনে হয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি, এটা হচ্ছে মর্গানের ল, এটা আপনারা জানেন ভালোভাবে। যদি এ আর বি এর ইউনিয়ন করে হোল প্রাইম দেন, এই প্রাইমটা যদি ভিতরে আনতে চান তাহলে মাঝখানের চিহ্নটা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন হয়ে যায়। আবার এ আর বি এর ইন্টারসেকশনে যদি হোল প্রাইম দেন, মাঝখানে যদি আপনি ভিতরে যদি আমি প্রাইমটাকে আনতে চান, সেক্ষেত্রে মাঝখানের যে ইন্টারসেকশনটা সেটা কি হয়ে যাবে, ইউনিয়ন হয়ে যাবে। এভাবে আর কি আমি মনে রাখতাম। সো এটা সোজা, এটা মনে রাখা তো কঠিন কিছু না, এটা আপনারা মনে রাখতে পারবেন। ঠিক আছে। তারপরে হচ্ছে, তারপরে আমাদের আরেকটা ফর্মুলা আছে। দুই সেটের জন্য আমরা জানি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি হয়, হলো ফর্মুলা আর কি সেটের। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ নাম্বার এ অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন ইন্টারসেকশন। বি। আর যদি তিন সেট হইতো সেক্ষেত্রে কি করতাম, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নাম্বার অফ নাম্বার অফ এ নাম্বার অফ প্লাস এ বি প্লাস প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি প্লাস নাম্বার অফ বি ইউনিয়ন সি প্লাস নাম্বার অফ এ ইউনিয়ন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাই তো সম্ভবত ফর্মুলা। ঠিক লিখছি মনে হচ্ছে, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কিছু ফর্মুলা লিখলাম। আর আরেকটা কেস আমি লিখি, যেটা বেসিক্যালি ওই 2 নম্বর ফর্মুলাটাই, বাট এটা কার জন্য, এটা হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি হবে যদি স্বাধীন সেটের জন্য। নিশ্ছেদ সেট হয়। নিশ্ছেদ সেট হলে, নিশ্ছেদ সেট মানে কি, নিশ্ছেদ সেট মানে হচ্ছে নাম্বার অফ ফাঁকা এ সেট। ইন্টারসেকশন বি এর ভ্যালু কত, 0। ফাঁকা সেট আর কি। এটা যদি ফাঁকা এটা যদি 0 হয়ে যায় তার মানে তখন তো এই জিনিসটা 0 হয়ে গেলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি তো থাকবে, তাই না?
নাম্বার অফ এ ইউনিয়ন বি। সো এটা আমরা একটা কেস হিসেবে এটাকে লিখলাম। জিরো না ভাই, ফাঁকা ফাঁকা হবে মনে হয়। না, নাম্বারটা জিরো। এবার তো নাম্বার বলতেছি আমি, এবার কিন্তু ঠিক সেট আছে। বলতেছি না, এবার সেটের নাম্বার, সো জিরো হবে। ঠিক আছে, ওকে। সেটটা ফাঁকা সেট, বাট নাম্বার হচ্ছে জিরো। বাংলা ইংলিশ মিলে হয়ে যাচ্ছে লেখা। আচ্ছা, এবার আসেন আমরা কিছু বিধি পড়বো, কিছু ল, এগুলা কিছু ফর্মুলা দেখলাম, কিছু ল পড়বো এবার। ঠিক আছে, অভিন্নতা বিধি, এগুলা থেকে হয়তোবা একটা চলে আসতে পারে পরীক্ষায়। অভিন্নতা বিধি বা আইডেমপোটেন্ট ল, বলতে পারে যে নিচের কোনগুলো সেটের জন্য সত্য। তখন আপনারা এইগুলো আপনার মনে রাখবেন। এ আর এ এর এগুলো এমনি মনে থাকবে। এ আর এ এর ইউনিয়ন করলে এই আসবে, এ আর এ এর ইন্টারসেকশন করলে কি আসবে, এই এই আসবে। আসবে। ঠিক আছে, এটা আপনারা বুঝতেই পারেন। ওকে, অভেদক বিধি, অভেদক বিধির ইংলিশ কি হইতে পারে? আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল কি হবে? এ আর ফাঁকা সেটের ইউনিয়ন করলে এ আসবে, এ আর ফাঁকা সেটের ইন্টারসেকশন করলে ফাঁকা সেট ফাঁকা আসবে। সেট। আর যদি এ এর সাথে ওই যে সার্বিক সেটের ইউনিয়ন করেন তাহলে সার্বিক সেট আসবে। এর এর সাথে যদি এর সাথে যদি আপনি সার্বিক সেটের ইন্টারসেকশন করেন তাহলে এ আসবে। ঠিক আছে, এগুলো আপনারা বুঝতে পারবেন ইজিলি। আপনারা চাইলে গ্রাফ আঁকলে, চিত্র আঁকলে আপনারা নিজেরা ইজিলি বুঝতে পারবেন। খুবই ভাই এটা simple। কি বোঝা যাচ্ছে যে ইউনিয়ন করলে বড়টা আসতেছে আর ইন্টারসেকশন করলে ছোটটা আসতেছে? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মেইন কথা। আপনি যখন দুইটা জিনিসের ইন্টারসেকশন করবেন, তাদের মধ্যে যে সেটটা ছোট সেট, সেই সেটটা আপনি পাবেন। আর ইউনিয়ন করলে আপনি ওদের মধ্যে যে বড় সেটটা সেটা পাবেন। যেমন দেখেন, এ আর ফাঁকা সেটের ইউনিয়ন করলাম, এদের মধ্যে বড় হচ্ছে অবশ্যই এ, তাহলে এ পাইলাম। এ আর ফাঁকা সেটের ইন্টারসেকশন করলাম, এদের মধ্যে ছোট ছোট সেট হচ্ছে ফাঁকা সেট, সেটা পাইলাম। এ আর ইউ এর ইউনিয়ন করলাম, ইউ ছিল বড়, ইউ পাইলাম। এ আর ইউ এর ইন্টারসেকশন করলাম, এ ছিল ছোট সেট, এ পাইলাম। ইন্টারসেকশন করলে অলওয়েজ ছোট সেটটা পাবেন। তো খুব চমৎকার একটা জিনিস ধরছেন। ভাইয়া 5 নাম্বারটা একটু বুঝান, ভালো বুঝিনি। 5 নম্বরে দেখেন, এ এর সাথে এ ইউনিয়ন করলে তো এই পাবেন, তাই না? ধরেন এ একটা সেট, এই আমি একটা মার্ক করছি, এটা একটা এ সেট। এ সেটের সাথে এ সেটেরই আবার ইউনিয়ন করতেছেন। মনে করেন একটা ক্লাসের 30 জন ছেলের একটা সেট, 30 জনের, ওর সাথে ওই 30 জন ছেলেরই আবার ওই সেম এদেরকে আবার ইউনিয়ন করতেছেন। ইউনিয়ন করলে কি হয়, প্রত্যেকটা এলিমেন্ট গুলোকে আপনি একবার করে লিখবেন না, তাহলে তো আবার ওই সেটই ফেরত আসবে। 1 2 3, এটা এটা হচ্ছে এ সেট, এটার সাথে আবার 1 2 3 এর ইউনিয়ন করতেছেন, তাহলে কি আসবে বলেন তো? এদের দুইজনে ইউনিয়ন করলে আবার 1 2 3 আসবে না? জি ভাইয়া। এবার বুঝছেন? নিচেরটা 2 নাম্বারটা। আর 2 নম্বরটা যে আপনি ইন্টারসেকশন করেন, 1 2 3 এর সাথে 1 2 3 ইন্টারসেকশন করেন, সবই তো কমন, হ্যাঁ হ্যাঁ, 1 2 3। তাহলে আবার 1 2 3 পাবেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, অভেদক বিধির মধ্যে যে এই 1 নম্বরে যেটা আছে, এটা কি ওই যে ফাঁকা সেটটাই হইতে হবে নাকি অন্য কোনো সেট হলেও অভেদক বিধি বলা যাবে? না, অবেদক বিধির ক্ষেত্রে ফাঁকা সেটটা হইতে হবে। ঠিক আছে, অবেদক বিধির ক্ষেত্রে ফাঁকা সেট হইতে হবে, কিন্তু সার্বিক সেট। হ্যাঁ, স্বাভাবিক সেট বা ফাঁকা সেট হইতে হবে। কিন্তু এমনিতেও যদি আপনি নর্মালি চিন্তা করেন, যে সাবসেটের কথা যদি চিন্তা করেন, তাহলে এই সূত্রটা ওই সাবসেটের ক্ষেত্রে খাটবে। যদি এ জি জি। ধরেন এ হচ্ছে বি এর সাবসেট, সেই ক্ষেত্রে আপনি এই সূত্রটা খাটান, যেটা হচ্ছে ওই যে ইউনিয়ন করলে বড়টা আসবে আর ইন্টারসেকশন করলে ছোটটা আসবে। ঠিক আছে, তখন জি, আপনার সেজন্য প্রশ্নটা করলাম। ওইটা কি আমরা অভেদক বিধি বলতে পারবো না, তাই তো? না না, অবেদক বিধি বলতে পারবেন না। জি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিনিময় বিধি তো আপনারা সব বুঝবেনই। জায়গাতেই তো অভেদক বলতেই সেইটা বোঝায় যেটা দিয়ে গুণ কিংবা ইন্টারসেকশন কিংবা যোগ করলে ও- ওই মানের কোনো পরিবর্তন না হয়, এমনটা না? এক্স্যাক্টলি এটাই। যেমন ধরেন গুণের ক্ষেত্রে অবেদক কি বলতে পারবেন? 1। গুণের ক্ষেত্রে এ ইন্টু 1, যোগের আর ক্ষেত্রে ইন্টু 0। যোগের ক্ষেত্রে মাইনাস। যোগের ক্ষেত্রে তো জিরো জিরো। জিরো যে সংখ্যাটা, এই সংখ্যাটা কোনো কিছুর সাথে 0 যোগ এ করলে প্লাস। বা যোগ না করলে কিছু হয় না, কি হয় না, যোগ করলে কোনো চেঞ্জ হয় না ওই সংখ্যাটা। গুণের ক্ষেত্রে 1 কে গুণ করলে কোনো ওই সংখ্যাটা কোনো চেঞ্জ হয় না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ আইডেন্টিটি হ্যাঁ। ম্যাট্রিক্স যে কাউকে গুণ করবে না, ওই ম্যাট্রিক্সই ফেরত আসবে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবেদক। তো এরকম আর কি, অবেদক হচ্ছে তাকেই বলবেন যাকে কোনো কিছুদের অপারেশন করার পরে, অপারেশন করার আগে পরে কি হয় না, কোনো চেঞ্জ হয় না।
চেঞ্জ হয় না। বিনিময় বিধি, বাট ভাইয়া বিনিময় বিধির ইংলিশ কি? বিনিময় বিধির ইংলিশ কি? কমিউটেটিভ ল। জি বলেন। কমিউটেটিভ ল। ভাইয়া আইডেমপটেন্ট এর বাংলা কি অভিন্নতা? আইডেমপোটেন্টের বাংলা আসলে অভিন্নতা বলতে পারেন। আবার আবার আইডেমপোটেন্টের আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেমপোটেন্ট, সমঘাতে পড়ছিলাম ভাইয়া। জি। হ্যাঁ সমঘাতী মানে কি? সম মানে সেম না, এই অভিন্নতা সেম একই তো। ও আচ্ছা। এখন ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আইডেমপোটেন্ট মানে সমঘাতী ম্যাট্রিক্স পড়ছিলাম, তাই না? হুম 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 হুম। এই আর কি, সেমই কথা। জি। আচ্ছা, বিনিময় বিধি তো বুঝেনি। এ আর বি এর ইউনিয়ন করলে তো ইউনিয়ন হবে করবেন, ইন্টারসেকশন। হুম। এ আর বি বি আর এ এর ইউনিয়ন করলে সেম পাবেন, বিনিময় করলে কোনো চেঞ্জ হবে না, সেটা তো বুঝতে পারছেন। ইন্টারসেকশন আবার তাই। এ আর বি ইন্টারসেকশন করলে যা পাবেন, বি আর এ এর ইন্টারসেকশন করলে তাই পাবেন। এটা খুবই ন্যাচারাল কথা, এর মধ্যে কোনো ঝামেলা নাই, তাই না? আচ্ছা, এবার আপনারা যদি পূরক বিধিটা একটু দেখেন, পূরক বিধি থেকে এমসিকিউ আসতে পারে, বা ওই কমপ্লিমেন্ট, যেটা কমপ্লিমেন্ট ল, পূরক বিধি থেকে এমসিকিউ আসতে পারে। ধরেন এ কে একবার কমপ্লিমেন্ট করলেন, বা কমপ্লিমেন্ট করে তারকে আবার কমপ্লিমেন্ট করলেন, আপনি কি পাবেন? এই পাওয়া যাবে। তবে ভাই এই পাওয়া যাবে। এখন এই পাওয়া যাবে সম্ভবত। ফাঁকা সেটকে যদি কমপ্লিমেন্ট করেন তাহলে কি পাবেন বলো তো ভাই? ফাঁকা সেট ইউ যত যাই করি ফাঁকা সেট তো না না ইউনিয়ন পাওয়া যাবে। ইউ পাওয়া যাবে, সার্বিক সেট ইউ পাবেন। সার্বিক সেট পাওয়া যাবে। ঠিক আছে, আর সার্বিক সেট কে করলে আবার ফাঁকা সেট পাওয়া যাবে। সার্বিক সেটকে যদি আপনি কমপ্লিমেন্ট করেন তাহলে পাবেন কি? ফাঁকা সেট। ফাঁকা সেট। এটা আমি এখন দেখলাম, সার্বিক সেটকে কমপ্লিমেন্ট করলে পাবেন হচ্ছে ফাঁকা সেট। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গায় বললাম যে পূরক বিধিটা ইম্পর্টেন্ট, পূরক বিধি থেকে এমসিকিউ আসতে পারে। হুম। এ আর এ ইউনিয়নের, এ কমপ্লিমেন্টের যদি ইউনিয়ন করেন তাহলে কি ফাঁকা পাবেন? সেট। হুম, ইউনিয়ন করলে পাবেন পুরা সার্বিক সেট হ্যাঁ। সার্বিক আর সেট পাবেন, ইন্টারসেকশন করলে ফাঁকা সেট পাবো। ইন্টারসেকশন করলে পাবেন ফাঁকা সেট। আচ্ছা। এ আর এ কমপ্লিমেন্টে যদি ইন্টারসেকশন করেন তাহলে আপনি পাবেন ফাঁকা সেট। এই পাঁচটা হচ্ছে আপনার কি পূরক বিধি বা কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্টের আইডিয়াটা এখানে কাজে লাগছে। তাহলে এই এইটা পাঁচটা একটু কঠিন আছে। বলেন। এটা একটু বোঝার আছে। ভাইয়া এটা কিন্তু পুরো ইম্পর্টেন্ট। চিত্র দিয়ে বোঝানো যায় না একটু? কি কি চিত্র দিয়ে বোঝানো যায় না পূরক বিধির এগুলা? বোঝানো যাবে না কেন? অবশ্যই যাবে। আচ্ছা, এর ভিতরে আমি একটা সেট লিখলাম এ, তাহলে এইটা হচ্ছে আমার এ সেট, তাই তো ভাইয়া? এখন যদি আমি এ কমপ্লিমেন্ট নিই তাহলে বলো, এটা যদি এ হয় তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা হবে ভাই বলো তো? বাইরের টুকু না? বাইরের এরিয়াটুকু এ কমপ্লিমেন্ট হবে না বলেন তো? জি ভাইয়া। এন্ড বাইরের টুকুরে যদি আমি আবার কমপ্লিমেন্ট নিই তাহলে আবার ভিতরের টুকু চলে আসবে না? হ্যাঁ। তো এটাই তো বলছে যে এ কমপ্লিমেন্টের যদি আবার কমপ্লিমেন্ট নেয় তাহলে এই ফেরত আসবে। ঠিক আছে, এবার আসেন ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি ভাইয়া? ভিতরে কোনো এলিমেন্ট আছে? নেই। তাহলে ভিতরে কোনো এলিমেন্ট নেই, এটা ফাঁকা সেট। ফাঁকা সেটে যদি কমপ্লিমেন্ট নেয় তাহলে ফাঁকা সেট ছাড়া বাকি সবাই চলে আসবে না? কোনো কিছু কমপ্লিমেন্ট সার্বিক নাও সেট। মানে কি? এ এর কমপ্লিমেন্ট নাও মানে কি? ইউ থেকে এর বাদ দিবেন। এবার আপনি ফাঁকা সেটের কমপ্লিমেন্ট নাও মানে কি ভাই বলেন তো? ইউ থেকে ফাঁকা সেটের বাদ দিবেন, ইউ থেকে ফাঁকা সেটের বাদ দিলে কি পাবেন? ইউই তো পাবেন। ইউ থেকে কি কোনো জি। বিয়োগ যাচ্ছে? তাহলে ইউই আসবে না? হুম। আবার যদি ইউ এর কমপ্লিমেন্ট নেন তাহলে কি? ইউ এর কমপ্লিমেন্ট মানে কি? ইউ থেকে ইউরে বাদ দিবেন, ইউ থেকে ইউরে বাদ দিলে কি থাকবে? ফাঁকা সেট থাকবে। হুম। ওকে, এবার আসেন এ আর এ এর কমপ্লিমেন্টের ইউনিয়ন করেন। ধরেন এটা হচ্ছে আপনার এ, এবার এ কমপ্লিমেন্ট কি? এর বাইরের জায়গাটুকু। এটা দুই জনটা যদি আপনি ইউনিয়ন করেন তাহলে পুরো ইউ পাবেন না? বুঝতে পারছেন? এ তো এই ভিতরের জায়গাটুকু। এখন এ কমপ্লিমেন্ট কি? বাইরে, এ কমপ্লিমেন্ট হচ্ছে বাইরের জায়গাটুকু। বাইরের জায়গার ভিতরের জায়গার মধ্যে যদি ইউনিয়ন করে দেন তাহলে পুরা এই আয়তক্ষেত্রটা পেয়ে যাবেন না? মানে পুরো ইউটা পেয়ে যাবেন না? এটা তো লিখছে এ আর এ ইউনিয়নের কমপ্লিমেন্ট কি? এ কমপ্লিমেন্টের ইউনিয়ন হচ্ছে ইউ, মানে সার্বিক। এখন যদি আপনি এ এটা হচ্ছে এইটা, আর এ কমপ্লিমেন্ট হচ্ছে বাইরেরটা, এখন এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কি কোনো কমন কিছু আছে? কোনো কমন কিছু আছে? নাই তো। না কোনো নেই। এ কমপ্লিমেন্ট হচ্ছে বাইরের জায়গা আর এ হচ্ছে ভিতরের জায়গা, তাহলে তাদের মধ্যে যদি আপনি ইন্টারসেকশন করেন তাহলে কি কোনো কিছু পাবেন? ফাঁকা সেট পাবেন, কিছু তো নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়ার নাম জানি কি? ভাইয়া মাত্র যে প্রশ্ন করলেন, জি ভাইয়া বুঝছি। ভাইয়ার নামটা কি? মিশন দাস। ভাইয়ার একটা নাম চেঞ্জ করে আমাদের গ্রুপে দিয়ে দিই, জিওমেট্রিক বয় নাম দিয়ে দিই, কি বলেন ভাই?
আপনি ভাই হ্যাঁ, জিও জিও আমাদের ক্লাসে একটা ছেলে ছিল বুঝছেন, নাম ছিল রাজু। প্রত্যেকটা ক্লাসে আমাদের টিচারদেরকে, আমাদের কোভিডে তো অনলাইনে ক্লাস দিছে, অনলাইনে ক্লাস দিছে, এক একটা থিওরেম বুঝাইতে যায় টিচার, খালি একই কথা প্রশ্ন করে, স্যার এটাকে স্যার আমরা জিওমেট্রিক্যালি স্যার এটাকে কি কি বুঝাচ্ছে স্যার, এটা জিওমেট্রিক্যালি একটু স্যার বুঝান। স্যাররা তো আসলে ইউজুয়ালি তো ধরেন অফলাইন ক্লাসের মধ্যে আসে, লেকচারে চলে যায়, মানে এত কিছু কেয়ার টেয়ার করে না, পোলাপাইন এত প্রশ্ন টশ্ন করে না। এরপরে তো স্যাররা তো প্রত্যেকটা ক্লাসে মানে অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে যেত, কারণ স্যাররা নিজেরই জানেন না যে জিওমেট্রিক্যালি কি বুঝায় না বুঝায়, এটা তো বুঝে না। তো পরে আমরা ওই ছেলের নাম দিয়ে দিয়েছিলাম জিওমেট্রিক বয়। সো আপনি হইলেন আমাদের ক্লাসে জিওমেট্রিক বয়, প্রত্যেকটা জিনিস জিওমেট্রিক্যালি বুঝতে চান, এটা খুব ভালো একটা সাইন, ঠিক আছে? জিওমেট্রিক্যালি বুঝলে জিনিসটা অনেক মনে থাকে ভালোভাবে। জি যাই হোক, ভাইয়া। ওই গ্রাফ যাই হোক, থেকে ভালো ইনফরমেশন পাওয়া যায়, জিনিসটা কেমন হয় এটা গ্রাফ থেকে ভালো পাওয়া যায়। এক্স্যাক্টলি ভাই, এটা এই জন্য আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করলাম। থ্যাংক ইউ তবে ভাইয়া। তবে অনেক ক্ষেত্রে আমি নিজেও অনেক কিছু জিওমেট্রি বলতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন। বাট না জানলেও আমি জেনে হইলেও আপনাদের জানাবো, যদি আপনাদের জানার আগ্রহ থাকে। আসেন এবার আমরা ডিফারেন্স ল বা অন্তর্বিধি নিয়ে একটু কথা বলি। সো ডিফারেন্স ল বা অন্তর্বিধি, এটা অলরেডি আমি বলে ফেলছি। এ বাদ বি, এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার বি বাদ এ বা বি মাইনাস এ কে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি, এবং এটার জিওমেট্রি কিন্তু দেখে আসছি, তাই না? জিওমেট্রিটা দেখে আসছি আমরা, ঠিক আছে। 10 নম্বরে আসেন সমতা বিধি। সমতা বিধিও দেখে আসছি। সমতা বিধি বা ইকুয়ালিটি ল, এটা কোনটা আপনারা অলরেডি বুঝে গেছেন। উপসেট যেটা পড়ছিলাম, সমান একটা আরেকটা সমান এটা আরেকটা। এ বি এর উপসেট এবং কি ভাই বলেন তো বি এর উপসেট, এই দুটো জিনিস যদি হয় এটা ইমপ্লাই করবে কি? এটা ইমপ্লাই করবে এ আর বি সমান। দুই দিকে দিয়ে দিই তাহলে বেশি ভালো হয়। তাহলে সমতা বিধি এটা আপনারা বুঝে গেছেন। লাস্টে আসেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিশোষণ বিধি আছে একটা, আর একটা সংযোগ বিধি আছে। হ্যাঁ, না সংযোগ বিধি কি পড়াইছিলাম দেখি, না, সংযোগ বিধি পড়াইনি। আচ্ছা, আর দুই দুই তিনটা বাকি আছে। আচ্ছা, সংযোগ বিধিটা পড়াই। সংযোগ বিধিটা দেখেন, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে ওই যে কি বলে অ্যাসোসিয়েটিভ ল বলে না, অ্যাসোসিয়েটিভ ল বলে ইংলিশে। একটু লেখা রাখি, ইংলিশটাও লেখা রাখি, কাজে লাগবে। অ্যাসোসিয়েটিভ ল, এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যেই কথা এ আর বি এর ইউনিয়ন করবেন, তারপর সি এর ইউনিয়ন করবেন, কি হবে? একই কথা আসবে। এ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যেই কথা এ আর বি এর ইন্টারসেকশন করে তাহলে সি এর ইন্টারসেকশন করবেন, কি আসবে? একই আসবে। এটা সংযোগ বিধি, ঠিক আছে। এবার আসেন বন্টন বিধি, ডিস্ট্রিবিউটিভ ল। আচ্ছা, আপনাদের জেনারেল পার্ট পড়ার কি অবস্থা বলেন? জেনারেল পার্ট পড়তেছেন পাশাপাশি? দেখবেন জেনারেল পার্টের জন্য কিন্তু চান্স মিস হয়ে যাবে। আমাদের এই যে 49তম ব্যাচের, এবং আমার ওইখানে এমন অনেকেই ছিল যে খুবই ভালো সাবজেক্টিভ পরীক্ষা দিছে, বাট জেনারেল পার্টের জন্য অনেকে কিন্তু আসে নাই আলটিমেটলি, বুঝতে পারছেন? গাইডলাইন বলে দিতেন আচ্ছা, আসলে আগে প্রবলেম। জি একটু গাইডলাইন একটু বলে দিতেন কিভাবে পড়লে ভালো হয়। জি 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 ইনশাল্লাহ একদিন আমরা আমরা একটু সিলেবাস একটু আগাই। আমি গাইডলাইন দিতে চাই, বাট একটু সার্কুলারটা হওয়ার অপেক্ষা আছি। সার্কুলার হওয়ার আগে যদি এই সিলেবাস একটু আগে আচ্ছা রাখতে পারি, আমি আপনাদেরকে নিয়ে জেনারেল পার্ট নিয়ে কিছু গাইডলাইন দিব, ঠিক আছে? সার্কুলার পরে, বাট আপনারা আপাতত আচ্ছা জেনারেল জি বলতেছি কি জি আপনার কথাটা শোনা যায়নি, বলেন আরেকবার। বলতেছি কি যে জেনারেল পার্ট কি আগেকার মতোই 40 পাইলে মানে এখানে কার্যকারিতা হবে, নাকি টোটাল মিলে যে আগে থাকবে সে আগে? আপনার প্রশ্নটা পুরোটা আমি বুঝি নাই, মানে আপনি কি আরেকবার একটু করেন তো ভাই। বললাম যে জেনারেল পার্ট আর হচ্ছে সাবজেক্টিভ এমসিকিউ মিলে জি 200-র মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পাবে সেই কি প্রতিযোগিতা আগে থাকবে,
নাকি জেনারেল পার্টে 40 পাওয়ার পরে সাবজেক্টটিকে যে আগে থাকবে সেই মানে আগে থাকবে? এটা হচ্ছে ভাইয়া সার্কুলার দিলে একদম ক্লিয়ারলি বলতে পারবো, তবে অবশ্যই প্রথমটা হওয়ারই চান্স বেশি। জেনারেল সাবজেক্ট মিলে যে ভালো পাবে সেই আগে থাকবে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমি আপনাদের জেনারেল পার্ট নিয়ে আপনাদের সাজেশন দিব, তবে সার্কুলারটা হওয়ার অপেক্ষা আছে, যে কোনটাতে কত মার্ক ডিস্ট্রিবিউশন ওই অনুযায়ী দরকার হলে দিব। তবে আপনারা যদি কোনো সম্ভব হয় কোনো কোচিং এ যে যদি কোনো ভাইয়া থাকে ভালো জেনারেল পার্ট পড়ায়, তাদের কারো কাছে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। কারণ আমি মনে করি যে পড়াটা সাইমালটেনিয়াসলি আগায় ফেলতে পারলে ভালো হয়। কারণ জেনারেল পার্ট তো আপনি প্র্যাকটিসের মধ্যে না রাখলে মনে রাখতে পারবেন অনেক কিছু, তো সেই ক্ষেত্রে চাকরিটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য একটু চেষ্টা করতে সমস্যা আলাদা নাই যান। ভাইয়া, জেনারেল পার্টের জন্য আমরা প্রাইমারির মানে প্রচুর প্রিপারেশন নিচ্ছি, একটাতে হয়ে যাবে। এক্স্যাক্টলি, জেনারেল পার্টে তো আবার সুবিধা কি একটা প্রিপারেশনই সব জায়গায় হয়, সেম প্রিপারেশন। ঠিক আছে, তো আপনারা পড়তে থাকেন। হ্যাঁ, ভাইয়া জি ভাই বলেন। ওই জেনারেল পার্টের জন্য কত মার্ক মানে তুললে আর কি সেফ জোনে থাকা যাবে? এটা তো আসলে এমসিকিউ পরীক্ষা তো আগে হয় না, এটা তো বলা যাবে না, বুঝেন নাই? এমসিকিউ পরীক্ষা যদি আগে আপনাদের তো হইতো তাহলে একটা 49তম দিছিলেন, ওটাতে কত 70 বা 80? ধরেন 49তমতে জেনারেলের ক্ষেত্রে আমি আমারটা বলি, আমি জেনারেলে খুব একটা ভালো না। তো আমি জেনারেলে কম পাইছি, আমি সাবজেক্টিভে পাইছি 93 100-র মধ্যে। সাবজেক্টিভে 93 পাইছি, কিন্তু জেনারেলে আমি পাইছি আমাদের সাথের অনেকের চেয়ে 10-15 মার্কের কম পাইছি। আমি জেনারেলে পাইছি মাত্র 54.5 মনে 100-র মধ্যে। ঠিক আছে, আমাদের জেনারেল পার্টটা একটু কঠিন ছিল 49তম। আপনারা কোশ্চেন দেখলে বুঝতে পারবেন জেনারেল পার্ট যেটা ভালোই কঠিন ছিল। ঠিক আছে, তো আমার ওইখানে সাবজেক্টিভে ভালো মার্ক ছিল, তো এই জন্য আমার মোটামুটি আসছে আর কি, নাহলে আমার একটু সমস্যা হয়ে যেত। সাবজেক্টিভে ওই কয়টা মার্ক আপনার ভুল না গেলেও হইতো। ওই কটা মার্ক ভুল গেছে আমি নিজে একটু অবাক হয়েছি, কারণ যে কোশ্চেনে ওই কটা মার্কও ভুল যাইতো না। যদি আমার কাছে যদি প্রিভিয়াস কোনো কোশ্চেন থাকতো আমি ওইগুলোর প্রিপারেশন নিতাম। ওইখানে 7-8টা এমসিকিউ আসছিল ইয়া বেসড, কি বলে আপনার মেকানিক্স এবং বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন বেস। যে একটা আপনারা কি বিভিন্ন পলিনোমিয়ালের নাম পড়ছেন না, যে হারমাইট পলিনোমিয়াল, ল্যাগুয়ের পলিনোমিয়াল, বেসেল, এবার লিজেন্ডের পলিনোমিয়াল, বলতেছে যে এগুলা কোন কাজে লাগে, যে এটা কি ওই এই কাজে লাগে। ব্যবহারিক জীবনের অনেক অ্যাপ্লিকেশন বেস এমসিকিউ আসছিল ওই 5-7টা, ওগুলাই আমার সমস্যা হয়েছে, কারণ আমি ওগুলা আগে তো কোনো কোশ্চেন ছিল না। তো আমাদের যদি প্রিভিয়াস কোনো কোশ্চেন থাকতো যে এই ধরনের প্রশ্ন হয়ে আসছে, তাহলে আমরা ওইভাবে একটা সলিড প্রিপারেশন নিতে পারতাম। তো এই জন্য সমস্যা মেকানিক্স হয়েছে। এর বা পলিনোমিয়াল তো সব থেকে বাজে একটা চ্যাপ্টার। হ্যাঁ, ওই পলিনোমিয়ালের থেকে ওইগুলাতে আমার একটু কয়েকটা নাম্বার গেছে। আমি কনফিডেন্স ছিলাম যে আমার সাবজেক্টিভে ভালো মার্কই থাকবে, তো ওটা মোটামুটি ছিল। জেনারেলে পড়তে পারিনি, জবে ছিলাম ওই টাইমে, জবের কারণে একদমই জেনারেল পার্ট পড়তে পারিনি। মানে সকালে 7টায় বের হইতাম, রাত্রে আসতাম হচ্ছে সন্ধ্যা 7টা বা 6টার দিকে মানে বাসায়। তো এরপরে কি জেনারেল পার্ট পড়বো, এই লাস্ট 1-1.5 মাস এভাবে গেছে। তো এই জন্য জেনারেল পার্টের প্রিপারেশনটা ভালো নিতে পারিনি। ক্যাডার যাই তো হোক, হয়ে গেছেন না, ওইটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো আপনারাও একটু জেনারেল পার্টটা একটু পাশাপাশি পড়েন, কারণ সাবজেক্টিভে কত তুলতে পারবেন। যার সাবজেক্টিভে প্রিপারেশন খুবই ভালো তারও হয়তো বা একটু ব্যাকআপ আছে, বাট যার সাবজেক্টিভ প্রিপারেশন একটু তার কিন্তু জেনারেল সাবজেক্টিভ ব্যালেন্স করে নাম্বার তুলতে হবে। ঠিক আছে, যাই হোক। ভাইয়া, এই জন্য বলতেছিলাম, মানে এর আগেও বলছিলাম যে মানে প্রতিটা টপিক পড়ানোর পরে যদি এটার অ্যাপ্লিকেশনটা পাশাপাশি বলে দিতেন, কারণ এই কয়েকটা কিন্তু অ্যাপ্লিকেশন আসছিল যেগুলো আমরা পারি না আর কি। জি 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 জি, এটা আপনি ঠিক বলছেন। আহ এটা আমি একটা কাজ করব, আমি আপাতত টপিক গুলা শেষ করি। শেষ করার পরে আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন নিয়ে, আসলে অ্যাপ্লিকেশন নিয়ে আমি নিজে এখনো কাজ করিনি, বুঝতে পারছেন? সো এখন আমি ওইটা নিয়ে কাজ করতে চাচ্ছিও না। আমি চাচ্ছি যে আপনাদেরকে সিলেবাসটা শেষ করি, এরপরে যে জিনিসের যে অ্যাপ্লিকেশন গুলা সম্ভব এগুলা নিয়ে আমি কোর্সের শেষের দিকে আমাকে একটু মনে করাই দিবেন, আমি তখন আলাদাভাবে ওই 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 অ্যাপ্লিকেশন নিয়ে আমি কিছু ক্লাস রাখবো, 1-2টা ক্লাস রাখবো। ঠিক আছে আপু, ওটা নিয়ে ঠিক টেনশন। আছে। কারণ অ্যাপ্লিকেশন গুলো দেখেন মনে রাখাটা কিন্তু কঠিন কিছু হবে না, কারণ আমি জাস্ট বলে দিব যে এটা এই জায়গায় ইউজ হয়, এটা ওই ওই জায়গায় ইউজ হয়। ঠিক আছে, কিন্তু আপনারা আগে বেসিক গুলো ক্লিয়ার করাটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা হচ্ছে বন্টন বিধি। ঠিক আছে, আর যদি আপনি ইন্টারসেকশনের জন্য দেখেন, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটাই হচ্ছে বন্টন বিধি। ঠিক আছে, এটাই কি বন্টন বিধি। এটা অনেকটা এরকম, ধরেন এই ইন্টারসেকশন, এটা তো ধরেন
2 এই ইন্টারসেকশনকে গুণ হিসেবে কাউন্ট করে না, আর ইউনিয়নকে যোগ হিসেবে কাউন্ট করে। 2 ইন্টু 3 প্লাস 4, এটা কি লেখা যায়? 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4, এভাবে লেখা যায় না? দেখেন তো সেম আসে না? 7 2 14, আর হচ্ছে এখানে 6 প্লাস 8 14। এরকম ভাবে চিন্তা করতে পারেন, ইন্টারসেকশন মানে গুণ আর ইউনিয়ন মানে যোগ। তো দেখেন আপনি ভিতরে যোগ দিলেন, বাইরে গুণ দিলেন, তো আলাদা আলাদা ভাবে গুণ করে যোগ করলো যে রেজাল্ট আসবে, আর ভিতরেরটাকে যোগ করে একসাথে গুণ করলে কিন্তু একই রেজাল্ট আসবে। তো ঠিক আছে, এটা হচ্ছে রোহন বন্টন আজাদ। বিধি, ঠিক আছে? এটা বন্টন বিধির এই দুটো ফর্মুলা একটু মনে রাখবেন। সো এইগুলো ছিল আমাদের মোটামুটি ল গুলা। সো এই ল গুলো আপনারা বুঝতে পারছেন কিনা? এই ল গুলা বুঝতে পারছেন কিনা সব? জি ভাইয়া বুঝতে পারছি, ঠিক আলহামদুলিল্লাহ। আছে, ভাই যদি এই ল গুলা চ্যাপ্টারে কি এইগুলোই হবে, মানে এর থেকে কঠিন কিছু আছে এই চ্যাপ্টারে, নাকি এইরকম অনুপাতেই সব টপিক? না, এই চ্যাপ্টারের সেটের ভিতরে আসলে এই যা আলোচনা করলাম না, এর বাইরে আসার কথা না। আর ফাংশনের ভিতরে একটু কঠিন হতে পারে। 49তম মতো ফাংশনের রেঞ্জ টেন্স বের করতে দিয়েছিল। তো তো আমাদের হচ্ছে ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের ডোমেন কিভাবে বের করে, রেঞ্জ কিভাবে বের করে, বিপরীত ফাংশন কোনটা হবে বা কিভাবে বের করে, এইগুলো একটু ফাংশনের চ্যাপ্টারটার মধ্যে আমাদের আলোচনাটা একটু ইনডেপথ আলোচনা যাবে। বাট সেটার ভিতরে খুব বেশি ডিপ হওয়ার কিছু কিছু সুযোগ নেই। আর সেটার ভিতরে কোশ্চেন আসার চান্স একটু কম। আসলে যা পড়াইলাম এগুলো আসবে, ঠিক আছে? তো এই ছিল আলোচনা। ফাংশনের চ্যাপ্টার ক্লাস কি আগামী দিন? হ্যাঁ, ওই যে নেক্সট ক্লাসে? আমাদের ওই যে গ্রুপের কভার ফটোটা দেখবেন, কভার ফটোটাই হচ্ছে রুটিন, ঠিক আছে? ডিপি যেটা, ওইটাই রুটিন। ওইখানে দেওয়া আছে যে একদিন গ্যাপ দিয়ে পরে আমাদের ফাংশনের ক্লাসটা হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, সেট থেকে ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসতে পারে কিনা? ম্যাথমেটিক্যাল সেট থেকে ম্যাথমেটিক্যাল এমসিকিউ, এই যে যেগুলো আজকে মোটামুটি একটা আইডিয়া দিলাম, এই যে এগুলাই ওই ইউনিয়ন, ইন্টারসেকশন, বার্থ সেট, এই যে এই টাইপের কিছু জিনিস, বা একটা সেটের এলিমেন্ট দিয়ে বললো যে তার প্রকৃত উপসেট সংখ্যা কত, এই জাতীয় আর কি। ম্যাথমেটিক্যাল আর কি দিবে বলেন এমসিকিউতে? ওই যে পার্সেন্ট দিয়ে আমরা যে ম্যাথগুলো 9-10 করতাম, যে 50% ইংরেজি, 40% এই জাতীয় এমসিকিউ গুলোকে আমরা প্র্যাকটিস করবো। এত বড় দিবে না মনে হয়। না ভাইয়া, ওই যে এমসিকিউতে আপনার তো সময়ের অনেক, তো ওইটা দেওয়ার চান্স খুব খুব খুবই কম। ওইটা দিলেও ওই যে ওইটার ফর্মুলাটা কিন্তু আমি লিখে রাখছি, ওই যে ইউনিয়ন ইন্টারসেকশনের ফর্মুলাটা লেখা আছে না ভাইয়া? ওই যে এন নাম্বার এ ইউনিয়ন বি, যে নাম্বার দিয়ে যেগুলো, তখন হয়তোবা আপনাকে ইজি করার জন্য সেই ক্ষেত্রে আপনাকে হয়তোবা নাম্বারের গুলো বলে দিতে পারে, নাম্বার অফ এ কত, বি কত, এগুলো বলে দিলে তখন হয়তোবা আপনি ওই ফর্মুলা দিয়ে করতে পারবেন। কিন্তু আপনাকে যদি ইন জেনারেল বড় আকারে দেয়, সেক্ষেত্রে তো সম্ভব হবে না, সময় তো কম। জি ভাইয়া, আপনাদের বইয়ের কাজ কি শেষ হয়েছে নাকি? মানে আমাদের বইয়ের কাজ শেষ, কিন্তু আমরা বই বের করবো কিনা আমরা কনফিউজ এখনো, কেউ আমরা ডিসিশন আসতে পারি। বাজারে কি কেউ বই বের করছে? না ভাই, বাজারে তো কোনো বই নেই। মানে বই থাকলে পরে আমাদের পড়তে মানে সুবিধা হতো। সাদিক পাবলিকেশন বের করতেছে। আচ্ছা, বের করুক, দেখি। আমরা আপাতত সার্কুলার আগে বই বের করা। ভাই আমরা যে কজন আপনার কাছে ভর্তি আছি তাদের জন্য কিছু বই বের করেন, তাহলে কেমন হয়? এখন যে বই বের করবো, আপনি যদি সার্কুলার যদি চেঞ্জ হয়ে যায় তখন কি করবেন? আবার বই কিনবেন নাকি? এত বেশি উৎসুক না থাকাই ভালো। আপনি ক্লাস কন্টিনিউ চালিয়ে যান, আগে ক্লাসটা শেষ করে মানে সিলেবাস কভার করেন, তারপরে বইটাই হলে এক্সট্রা সময় পেলে এক্সট্রা প্রিপারেশন নেওয়া যাবে। সিলেবাস কভার না করে ওগুলো দিয়ে কোনো লাভই হবে না। ধরেন আমি এখন আমাদের মাত্র যে ভাই কথা বললেন, এই ভাইয়ের নাম কি? জি, মাত্র যে ভাই অ্যাডভাইস দিলেন আর কি, এই ভাইয়ের নাম কি? মাহমুদুল ভাই। আর কেন আপনি আমাকে বলেন কি? না মানে ভাইয়ের এসে অ্যাডভাইস ভয় দেওয়া উচিত আর কি। ভাই মাশাআল্লাহ সুন্দর সুন্দর অ্যাডভাইস দেয়। না, ভাইয়ের কথা তো ঠিকই আছে। আমাদের মাশাআল্লাহ সুন্দর বলছে, এই জন্য বললাম আর কি, অ্যাপ্রিশিয়েট করার জন্য বললাম। জি 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 জি, ধন্যবাদ। একজন আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করবেন, এনভায়রনমেন্ট ভালো থাকবে। ভাই একটা সমস্যা ছিল ভাই। জি জি বলেন। আমাদের অন্তরীকরণের এনতম অন্তরজ বের করার জন্য কোনো কি ফর্মুলা আছে শর্টকাটের কোনো? 49তম তো একটা আসছিল মনে হয়, সম্ভবত মনে পড়ছে। হ্যাঁ, এনতম অন্তরজের। আচ্ছা ভাইয়া, আমি বলি, আপনারা আমার ক্লাস থেকে যে টপিকগুলো মিসিং, ওই প্রত্যেকটা টপিক আপনারা লিখে, আমি অলরেডি একটা টপিক নোট করে আপনারা আমাকে জানাইছেন, আমি এটা নোট করে রাখছি। সেটা হচ্ছে লিবনিজ। একজন ভাই আমাকে বলছিলেন যে লিবনিজের টপিকটা বাদ গেছে,
ওইটা নোট করা আছে। আরেকটা টপিক আমরা তাহলে পাইলাম, সেটা কি এনতম অন্তরজের টপিকটা আমরা পাইলাম। এই প্রত্যেকটা মিসিং টপিক নিয়ে আমরা সিলেবাসটা মোটামুটি শেষের দিকে গেলে তখন আমরা মিসিং টপিক গুলো প্রত্যেকটা চ্যাপ্টার মিসিং টপিক নিয়ে আলোচনা থাকবে। ঠিক আছে, এগুলো জাস্ট আপনারা জাস্ট আমাকে জাস্ট বলে রাখেন, আমি মনে থাকবে এগুলা, আর নাহলে পরে তো বলতেই পারবেন। একটা হলো এনতম অন্তরজেরটা, আমি সবগুলোর ফর্মুলা আছে। এনতম অন্তরজ যেগুলো পরীক্ষা আছে, এগুলো প্রত্যেকটারই ডিরেক্ট ফর্মুলা আছে ভাইয়া। তো ওই ফর্মুলা গুলো নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে, ঠিক আছে? কিভাবে ফর্মুলা আসে, ফর্মুলা গুলা মনে রাখার জন্য কিভাবে টেকনিক ফলো করবেন, এগুলো আলোচনা করবো, এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি জি ঠিক আছে, ধন্যবাদ। জি জি ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত আমি রাখবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না থাকলে আমরা ক্লাসটা রেখে দিই। ভাই আজকে এমসিকিউ নেই? হ্যাঁ, এমসিকিউ প্র্যাকটিসটা আজকে আমি ইচ্ছা করে রাখি নাই। এমসিকিউ প্র্যাকটিস প্রতিদিন তো আমরা 20-30টা এমসিকিউ হলো প্র্যাকটিস করি। আমাদের সেটের সাথে ফাংশন চ্যাপ্টারটা এত ভাবে রিলেটেড যে আলাদা এমসিকিউ আমার এখানে নাই। তো আমরা নেক্সট ক্লাসে ফাংশন চ্যাপ্টারটা পড়ে একসাথে এমসিকিউ প্র্যাকটিস করব সেটার ফাংশনে। ঠিক আছে? ওকে ভাই, ওকে। ঠিক আছে, ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন। হ্যালো, জি, কোনো প্রশ্ন করবেন? ভাইয়া জি বলেন। ক্লাসে ছেলেদের নিয়ে কি সেট গঠন করা যাবে কিনা? জি জি জি, একটা ক্লাসের ছেলেদের নিয়ে সেট গঠন করা যাবে কিনা এটা আমাকে ভাইবাতে জিজ্ঞেস করেছিল, কিন্তু একটা ক্লাসে ছেলেদের নিয়ে সেট গঠন করা যাবে। জি যাবে। ছেলেদের নিয়ে গঠন করা যাবে কিনা? হ্যাঁ, ছেলেদের নিয়ে সেট গঠন করা যাবে, কিন্তু সুন্দর ছেলেদের বা মেধাবী ছেলেদের নিয়ে সেট গঠন করা যাবে কিনা? লম্বা ছেলেদের? না, লম্বা ছেলেদের নিয়ে কোনো সেট গঠন করা যাবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি আমাকে বলেন, লম্বার কি আপনার কাছে কোনো মানে মাপকাঠি আছে? যে আপনি বলতে পারেন যে আকিল ভাইয়া তো অনেক লম্বা, কিন্তু আকিল ভাইয়া তো লিস্টে একটা ছেলের সামনে দাঁড়াইলে বাইকটা লাগবে, তাই না? তাহলে তো ওইভাবে হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। ওইখানে কোনো নির্দেশক যদি দেওয়া থাকে তাহলে করা যাইতো নাকি, যে 5 ফিটের উপরে যারা তাদের নিয়ে যদি এমন বলতো? ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করতেছি। ঠিক আছে। ফারহান আপু কিছু বলবেন, বলতে চাচ্ছিলেন মনে হয়। জি ভাইয়া, বলেন একটা সাজেশন নিতাম। বলেন। ভাইয়া মানে আমি তো সব সাবজেক্টে একটু মানে একটু হলেও ভালো পারি পড়লে, কিন্তু এই যে আন্তর্জাতিক বিষয় বলি এটাতে একটু সমস্যা হয়, মানে এটার জন্য একটু কিভাবে পড়লে ভালো করতাম। আচ্ছা, এখন দেখেন, একটা তো হচ্ছে শর্টকাট টেকনিক, শর্টকাট টেকনিক বেশি দূর যাইতে পারবেন না। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আপনার ধরেন শর্টকাট টেকনিকটা কেমন, আপনি বারবার বারবার একই টাইপের ইনফরমেশন পড়তেছেন, তখন হচ্ছে আপনার হয়তো কিছু মনে থাকবে, কিছু ভুলে যাবেন। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে জিনিসগুলো ভালোভাবে বোঝা, জিনিসগুলো ভালোভাবে আত্মস্থ করা, ফিল করা। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে আমি সাজেশন দিব যে, যেমন আমি যে কাজটা করতাম, আন্তর্জাতিকের ক্ষেত্রে আমার কোনো ইনফরমেশন মনে থাকতো, এবং আন্তর্জাতিক আমি সবচেয়ে উইক ছিলাম। বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমি আবার খুব ভালো ছিলাম, বাট আন্তর্জাতিকে আমি খুবই উইক ছিলাম। সো এই জন্য আমি যেটা করতাম, আন্তর্জাতিকের বিভিন্ন ভিডিও দেখতাম। প্রচুর ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে, ইন্টারন্যাশনাল বাংলাদেশি বিভিন্ন চ্যানেল আছে, ওরা আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে অনেক লেকচার দিত। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কি কারণ হইলো না হইলো, এরপরে কি হইলো, এরপর বিশ্ব ব্যবস্থা কোন দিকে গেল, আমেরিকা ইউএসএসআর এদের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল, যে কোল্ড ওয়ার বলে, কোল্ড ওয়ারের পরবর্তীতে এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চলে আসলো। এগুলো নিয়ে প্রচুর বিশ্লেষণ, এই বিশ্লেষণগুলো পড়লে অনেক তথ্য জানা হয়ে যায়, অনেক কিছু মনেও থাকে। এরপর আপনাকে একটা বই করতে পারি, সেটা হচ্ছে অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। ঠিক আছে? মিরাজ মিয়ার লেখা। এই বইটা পড়ার পরে আমার ধরেন বিসিএস এর যে টোটাল আন্তর্জাতিক যে সিলেবাসটা, এবং সিলেবাসের প্রচুর পরিমাণ উদাহরণ দিয়ে দিয়ে জিনিসগুলো বুঝাইছিল। তো আমার অনেক কিছু জানা হয়েছিল এক্সট্রা। ঠিক আছে? এখন এনটিআরসির কোশ্চেনের স্ট্যান্ডার্ড তো আমি জানি না, যে এমসিকিউ তো আগে হয় নাই, বাট বিসিএস এর স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি করে আন্তর্জাতিক, সেই ক্ষেত্রে আপনি যত নলেজ গ্যাদার করবেন তত আপনার অ্যাডভান্টেজ পাবেন। আর পত্রিকাটা একটু রেগুলার পড়ার চেষ্টা করবেন, অনেক কিছু এমনি জানবেন।
এর বাইরে প্রিভিয়াস কোশ্চেন গুলো অবশ্যই পড়বেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো ব্যাখ্যা সহ পড়বেন। ভাইয়া আমি বলতেছি কি মানে আমার কাছে তো বই আছে, মানে আমি কি বইয়ে মানে ফুল রিডিং পড়ে যাব, নাকি মানে হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় তো ধরেন বই থেকে একটু কমই দেয়, মানে সাম্প্রতিক বিষয়াবলী থেকে দেয়, হ্যাঁ, মানে এই জন্য যেগুলো বললাম ছন্দ। সাম্প্রতিক জিনিসের জন্য আপনি হচ্ছে অবশ্যই কি করবেন, সাম্প্রতিক জিনিসের জন্য আপনি পত্রিকাটা রেগুলার পড়বেন। রেগুলার পত্রিকায় গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে, কোন জিনিসগুলো নিয়ে আলোচনা, ধরেন আপনি কথার কথা কয়েক মাস আগের 5-6 মাস আগের কথা, ট্রাম্প হঠাৎ করে ট্যারিফ আরোপ করতেছিল বিভিন্ন দেশের উপর। আপনি রেগুলার পত্রিকা পড়লে আপনি জেনে যাবেন যে ট্রাম্পের নির্বাচনের টাইম আপনি জেনে যাইতেন যে ট্রাম্প কততম প্রেসিডেন্ট। এরপর আপনি ট্যারিফ আরোপ করলে আপনি জেনে যাইতেন যে কোন দেশের উপর কত % ট্যারিফ আরোপ করছে। তাহলে আপনার সাম্প্রতিক যে 4-5টা কোশ্চেন আসতেছে 20টা কোশ্চেনের মধ্যে, ওগুলো তো আপনার সমস্যা হতো না পত্রিকা পড়লে। আর যেগুলো ফিক্সড টপিক, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, এগুলো তো ফিক্সড টপিক। জাতিসংঘ তো আর চেঞ্জ হচ্ছে না, প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী তো চেঞ্জ হচ্ছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী তো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এবার ওয়ার্ল্ডের যে বিভিন্ন সংগঠনগুলো আছে, বড় বড় সংগঠনগুলো আছে, ইউনেপ আছে, পরিবেশ বিষয়ক সংগঠন আছে, আছে, এগুলো তো যে সম্মেলনগুলো হয়েছে বা ইয়াগুলো হয়েছে, এগুলো তো ফিক্সড। তাহলে ওগুলো তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওগুলো হচ্ছে আপনি জব সলিউশন থেকে বা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, এগুলো থেকে আপনি বারবার ওই এমসিকিউ গুলো প্র্যাকটিস করেন, যাতে ওই জিনিসগুলো মিস না হয় আপনার। আর নতুন জিনিসগুলা বা সাম্প্রতিক বা যেগুলো তথ্য চেঞ্জ হয়, সেগুলোর জন্য আপনার রেগুলার পত্রিকা পড়ার মধ্যে থাকেন, তাহলে আপনি এখান থেকেও বেনিফিট পাবেন, ঠিক আছে। এই ভাইয়া দুইটা আরেকটা কথা, কম্বিনেশন। মানে জি আমার হচ্ছে বইটা 2023 সালের, তো আমার কি এখন নতুন বই কেনার কি দরকার? বই এটা, মানে জব ওখান সলিউশন? থেকে তো কমন পাচ্ছি। না না, আন্তর্জাতিক বিষয়বলী বইটা, জর্জ MP3। আপনি ওইটা থেকে আপনি অবশ্যই ওই যে টপিক গুলো চেঞ্জ হচ্ছে না, ওই টপিক গুলো তো এখান থেকে পড়তেই পারবেন। এক এক বই পড়াই ভালো। আর যেগুলো সাম্প্রতিক জিনিস, ওগুলো পত্রিকা পড়বেন, অথবা সাম্প্রতিক কোনো একটা কিনে নেবেন, সাপ্লিমেন্ট এগুলো যেগুলো বের হয় পরবর্তীতে, এগুলো কিনে নেবেন কোনো একটা, জি ভাইয়া, মানে এটাই ঠিক জানা আছে। ছিল, বই অনেক আগের তো সেই জন্য আর কি। সমস্যা নেই, কারণ আপনি তো ম্যাক্সিমাম জিনিস তো চেঞ্জ হয় না, আর যেগুলো চেঞ্জ হয় ওগুলো জাস্ট জেনে নেবেন, তাহলেই হবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে তাহলে, ঠিক আছে, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করতে পারি আসসালামু আজকের আলাইকুম আলোচনা। ভাইয়া।